আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। এই আমরা আজকে চলে আসি লেকচার 4 নিয়ে। তো একটু বলে রাখি, লেকচার 4 করার আগে অবশ্যই লেকচার 1, লেকচার 2, লেকচার 3 খুব মনোযোগভাবে দেখবা, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখবা, তারপর লেকচার 4-এ আসবা। সিরিয়াল মেনটেন ঠিক রাখবা, কারণ হঠাৎ করে এসে লেকচার 4-এ জয়েন করলা যে তুমি একদম অনেক কিছু বুঝে যাবে তা কিন্তু না। ভেক্টর এমন একটা টপিক যেটা শুরু থেকে একদম বেসিক থেকে মানে বুঝে বুঝে এসে তারপর অ্যাডভান্স টপিকগুলো পড়তে হবে। ক্লিয়ার? একটু বলে রাখি, তুমি যদি ক্লাস 9-10-এ যদি ভালো করে যদি বেসিক না থাকে, তোমার টেনশনের কোনো কারণ নেই। ইনশাল্লাহ আমি এমনভাবে পড়াবো যেন তোমার বেসিকটা আগে স্ট্রং করবো, তারপর তুমি অ্যাডভান্স টপিকগুলো বুঝতে পারবা এবং ইন্টারের পড়া কঠিন হলেও সেটা সহজে বুঝতে পারবা। এবং ভাইয়া আরেকটা কাজ করেছি যে অবশ্যই তোমাদেরকে এখানে প্রচুর ম্যাথ সলভ করাবো, যার কারণে ভাইয়াদের ক্লাসটা 1 ঘন্টা 30 মিনিট প্লাস হচ্ছে। সো এটাতে মন খারাপ হওয়ার দরকার নাই। তুমি যদি চাও 45 মিনিট করে করো, বাট আমরা 1 ঘন্টা 30 মিনিট রাখছি যেন আমাদের লেকচার সংখ্যা একটু কমে আসে এবং ক্লাসটা আমাদের এত বড় হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা বইয়ের কোনো টপিক বাদ দিই নাই। বই কিন্তু একটা না, বই কিন্তু 5-6টা বই আছে, ঠিক আছে? ফেমাস 5-6টা বই আছে। সো এই বইগুলোর মধ্যে যত টপিক আছে সবগুলোকে আমরা একসাথে করে কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি এবং সেই সাথে গাইডের বিভিন্ন প্রশ্ন আমরা সলভ করতেছি। আসো তাহলে মনোযোগ দিয়ে দেখো লেকচার 4। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে কি, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা কিভাবে নির্ণয় করবে। খুব খেয়াল করো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। আগে দুইটা ভেক্টর তুমি আঁকো। প্রথমে আঁকলাম, দেখো প্রথমে ভাইয়া আঁকছি এই ভেক্টরটা, ঠিক আছে? এই ভেক্টরটা একটা নাম দিয়ে দিই পি ভেক্টর। কি ভেক্টর? পি। এরপর ভাইয়া আরেকটা ভেক্টর আঁকি, একটা ভেক্টর আঁকলাম, এর নাম দিয়ে দিলাম কি ভেক্টর? কিউ ভেক্টর। ওকে, এখন বললাম আমি তোমাকে যদি প্রশ্ন করি পি আর কিউ এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তুমি বলতে পারবা? তুমি জীবনে বলতে পারবে না। কেন? কারণ বোঝা যাচ্ছে না তারা কোন আকারে নেই। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা আমি কিভাবে নির্ণয় করব? তাহলে আসো ট্রিক্সটা শেখাই। মনে রাখবা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা নির্ণয় করতে হলে দুইটা শর্ত মানতে হবে। 1 নাম্বার শর্ত হচ্ছে ভেক্টর দ্বয়কে মানের ও দিকের পরিবর্তন না করে তাদের পাদবিন্দু এক বিন্দুতে আনতে হবে, একই বিন্দুতে আনতে হবে, রাইট? আনতে হবে। তাহলে প্রথম কি বললাম? ভেক্টরদ্বয়কে মানের ও দিকের পরিবর্তন না করে তাদের পাদবিন্দু একই বিন্দুতে আনতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। তাহলে চলো প্রথম শর্ত অনুসারে কাজ করি। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে এই ভেক্টরটা নাও, তাকে এখানে নিয়ে যাও, ঠিক আছে? এটা কি স্থানান্তর বলছি? স্থানান্তর কিভাবে করছি? তার মান এবং দিকের কি করলাম না, পরিবর্তন করে নেই। যেদিকে আছে সেদিকে মান যেরকম আছে সেরকম। এবার এই ভেক্টরটা নাও, এই ভেক্টরটাকে এই জায়গায় নিলাম। তোমরা জানো ভালো করে যে হচ্ছে একটা ভেক্টরের এটা শীর্ষবিন্দু, এটা পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু, এটা পাদবিন্দু। কারণ দুইটা ভেক্টরের কি করলাম, দুইটা ভেক্টরের পাদবিন্দু কি করলাম, এক জায়গায় নিয়ে গেছি। একই বিন্দু নেওয়ার পর এখানে খুব ভালোভাবে খেয়াল করো, এখানে তুমি খুব ভালোভাবে খেয়াল করো যে এখানে দুইটা কোণ তৈরি হয়েছে, একটা এ পাশে একটা বাইরের দিকে। দেখা যাচ্ছে একটা ক্ষুদ্রতম কোণ, একটা বৃহত্তম কোণ। তার মানে এটা কি ক্ষুদ্রতম, আর এ পাশের কোণটা কি বৃহত্তম কোণ, ঠিক আছে? এখন কথা হচ্ছে কোনটাকে তুমি আলফা বলবা, তাহলে লিখে রাখো। সেকেন্ড শর্ত, ক্ষুদ্রতম কোণেই হবে আলফা, ক্ষুদ্রতম কোণেই হবে আলফা। তার মানে এখানে কে? এটাই হচ্ছে ক্ষুদ্রতম কোণ, এটাই হচ্ছে আলফা। তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা কিভাবে নির্ণয় করো সেটা তুমি বুঝে গেছো। তাহলে আমি যদি আরেকটা দিই তোমাদেরকে, আসো একটা ভেক্টর দিলাম, আরেকটা ভেক্টর দিলাম মনে হয় দিকে, ঠিক আছে? ওকে, এখানের মধ্যে দুইটা ভেক্টর পাদবিন্দু এক জায়গায় আছে। ধরো ফার্স্টে চিন্তা করো ওরা এভাবে আছে। এখন বলো দেখি, তুমি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবা? এটা হবে মধ্যবর্তী কোণ কি এটা, যে এখানে একটা বাইরে কোণ আছে, এখানে একটা ভিতরে কোণ আছে, এটা ক্ষুদ্রতম কোণ, এটাই আলফা, তাই তো? তাই না? গোড়ার ডিম। এটা হবে না। কেন? কারণ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ
আলফা নির্ণয় করতে হলে ভেক্টর দ্বয়ের পাদবিন্দু কি করতে হবে, এক জায়গায় আনতে হবে। ঠিক আছে, দেখি ভেক্টর দ্বয়ের পাদবিন্দু তুমি এক জায়গায় নিয়ে আসো। তাহলে আসো, তাহলে এটাকে আমি কি করব, যেভাবে আছে ঠিক সেভাবে পাশে নিয়ে আসলাম। আনছি কিনা বলো, এটাকে এই পাশ থেকে পাশে নিয়ে আসলাম। আনার পর দুইটার পাদবিন্দু এক জায়গায় করছি। ভেতরে একটা, বাইরে একটা কোণ, ভেতরে একটা কোণ। কোনটা আলফা হবে, এটা বৃহত্তম, এটা ক্ষুদ্রতম, এটাই হচ্ছে আলফা। বুঝতে পারছো? এই, তাহলে তুমি আশা করি বুঝতে পারছো কিভাবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। আসো, একটা প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাডমিশনে আসে, ঠিক আছে, এমসিকিউ, সৃজনশীল, এক্সেট্রা এক্সেট্রা জায়গায় আসে। খুব ইম্পর্টেন্ট, খুব বুঝো। এটা কিন্তু বুঝতে একটু কষ্ট। একটা মানুষ দেখতে পাচ্ছ, একটা মানুষ, খুব খেয়াল করো, সে এখান থেকে 10 কিলোমিটার গেল এই বরাবর। কয় কিলোমিটার? 10 কিলোমিটার গেল। ওকে, এরপর ঠিক এই জায়গা থেকে 10 কিলোমিটার, এখান থেকে 120 ডিগ্রি কোণে, কোনটা আসেনি, দুঃখিত, এখান থেকে 120 ডিগ্রি কোণে সে কোন দিয়ে গেল, 7 কিলোমিটার গেল। তাহলে আসো আমি আঁকি 7 কিলোমিটার, একটু ভালো করে দেখাই। এদিক দিয়ে গেল 7 কিলোমিটার। তাহলে 10 কিলোমিটার আর কি ওই 7 কিলোমিটার গেল, তার মানে সে এখান থেকে টোটাল এখানে গেছে। এখন তোমাকে যদি বলে আমি এই এই লোকটার দূরত্ব কত, তাহলে দূরত্ব মানে সে টোটাল কত পথ অতিক্রম করছে, তুমি খুব ইজিলি বলবা স্যার ও 10 + 7 কিলোমিটার, দ্যাট মিনস 17 কিলোমিটার পথ অতিক্রম করছে। দূরত্ব তো একটা স্কেলার রাশি, নর্মাল যোগফল। তাহলে লোকটা টোটাল এই জায়গা থেকে এই জায়গায় আসতে মোট 17 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। স্বাভাবিক উত্তর আর কি, ঠিক আছে। কিন্তু তোমার প্রশ্ন কিন্তু এটা চাইনি, প্রশ্ন চাইছে কি, লোকটির স্মরণ কত। কি চাইছে? লোকটির স্মরণের মান কত। স্মরণ একটা ভেক্টর রাশি, স্মরণ কিভাবে নির্ণয় করব সেটা হচ্ছে বিষয়। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটা খুব ভালোভাবে বোঝাই। আসো, প্রথমে আমি কি করব, এই এটাকে একটু ছোট করি, ঠিক আছে। ওয়েট, এটাকে ভাই একটু ছোট করি, এটাকে প্রশ্নকে একটু ছোট করি। আচ্ছা, খুব ভালোভাবে বুঝো। ওকে, আমি যেগুলো আছে একটু মুছে দিই। খেয়াল করো, দেখো, তোমাকে বললো কি লোকটির স্মরণের মান কত। তাহলে আগে আমি চিত্রটা একটু ভালো করে আঁকতে হবে। আসো, প্রথমে কত ছিল বলো তো, প্রথমে কত ছিল, এটা কত ছিল, 10 কিলোমিটার না, 10 কিলোমিটার আঁকো। কয় কিলোমিটার? 10 কিলোমিটার। বুঝতে পারছো? এরপর কত, 120 ডিগ্রি কোণে, 120 ডিগ্রি কোণে কতটুকু গেছে বলো, 120 ডিগ্রি কোণে সে 7 কিলোমিটার গেল, তাই না? 7 কিলোমিটার রাখো, 7 কিলোমিটার। কত কোণ? 120 ডিগ্রি কোণে। এখন তুমি একটাকে পি ধরো, আরেকটাকে তুমি কিউ ধরো। এখন তোমাকে কি বের করতে বলছে? স্মরণ। বলো, আগে ছিল এই বিন্দুতে, এখন আছে এই বিন্দুতে, স্মরণ কি হবে? যেহেতু ভেক্টর রাশি, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে দূরত্ব, এটাকে আমরা কি বলি? স্মরণ বলে। তার মানে এটা হচ্ছে আমাদের স্মরণ। তাহলে লিখে ফেলে এটা আমাদের স্মরণ। ধরে নাও এটা হচ্ছে পি আর কিউ এর লব্ধি, সেহেতু এটাকে আমি আর ধরে নিই, ঠিক আছে। পি আর কিউ এর কিন্তু লব্ধি, ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, দেখবা লব্ধি। ওকে, এবার এই লব্ধির মানটা আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। কিভাবে করব? তাহলে বলো, আমরা লব্ধি আর এর সূত্র কি জানি? আর ইকুয়াল টু √p² প্লাস q² প্লাস 2p কিউব cos আলফা। বুঝতে পারছো? এখন আমাদের পি কত দেখি, বলো পি কত? পি আমাদের 10 কিলোমিটার। কিউ কত? কিউ আমাদের 7 কিলোমিটার। আর কত? আর তোমাকে স্মরণটা বের করতে বলছে। এবার বলো তোমার আলফা কত? তাহলে আলফা হচ্ছে কত? আলফা ওই যে 120 দিছে, 120, তাই না? কসু গুড়ার ডিম, 120 না। তাহলে একটু ভালো করে বুঝো কেন 120 হয় নাই। দেখো, পি আর কিউর মধ্যবর্তী কোণ তুমি বলছো 120, কিন্তু এটা 120 হবে? আমরা জানি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তখনই নির্ণয় করা যাবে যদি দুইটার পাদবিন্দু এক জায়গায় থাকে। তুমি একটু খেয়াল করে এই জায়গায় খেয়াল করতো,
এই জায়গায় পি ভেক্টরের শীর্ষবিন্দু বাট কিউ ভেক্টরের পাদবিন্দু আছে, সো কোনটা কি 120 হবে? না, জীবনও তো হবে না, বুঝছো? তখন কি করতে হবে খেয়াল করো, আমি একটু চিত্র একটু বড় করে দিই, ভালো করে বুঝো। তখন আমি কি করব, দুইটা ভেক্টর, এই ভেক্টর, এই যে দুইটা ভেক্টর দেখতে পাচ্ছ না, এই দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় নিয়ে আসবো। এখন তুমি কি করতে পারো, এই ভেক্টরটাকে এই জায়গায় নিয়ে যেতে পারো, অথবা এই ভেক্টরটাকে এই জায়গায় নিয়ে আসতে পারো। সোজা কথা, দুইটার পাদবিন্দু এক জায়গায় আনতে হবে। আমি একটা কাজ করি, আমি এই 7 কিলোমিটার ভেক্টরটাকে এই পাশে নিয়ে আসি, ওই পাশে দিলাম নাকি, তুমি চাইলে নিয়ে যেতে পারো, খুব ইজি তো। নিয়ে যাওয়ার পর তাহলে বলো তো, দেখো তো দুইটা ভেক্টর, এটা পি, এটা হয়ে গেল কিউ, কিউ কত, এটা 7 কিলোমিটার। তাহলে এ ভেক্টর আর এ ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় চলে আসছে। আসার পর এবার মধ্যবর্তী যে ক্ষুদ্রতম কোণ সেটা হচ্ছে কি আলফা। আমার কথা ক্লিয়ার? তাহলে আলফা কত সেটা বের করতে হবে। আলফা জানতে হলে তোমাকে একটু দেখতে হবে, ওপিকে একটু মনে মনে বর্ধিত করো। তাহলে এই কোণটা কত পাও, এটা যদি 120 হয় এটা পাবো 60। তাহলে দেখো এই কোণ আর এই কোণ সেম, তাই না? এটাকে বলা হয় কি অনুরূপ কোণ। তার মানে আলফা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে আলফা কত, আলফা হচ্ছে আমার 60 আসে। আসো বসাও এবার, তাহলে করি, চলো একসাথে সবাই করি। রুট ওভার পি কত, 10 স্কোয়ার কিউ 7 স্কোয়ার 2 ইন্টু 10 ইন্টু 7 ইন্টু কস 120, দুঃখ 120 না, এখানে কস 60 ডিগ্রি। আসো আমরা এবার কি করব, এটা বের করব। দেখি তোমরা আমার সাথে ক্যালকুলেটর করো, কি আগে আনসার বের করতে পারে দেখি, ঠিক আছে? 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 7 ইন্টু কস কত 120। ঠিক আছে, দেখি আনসার কত আসছে। আনসার আসছে 8.89। ঠিক আছে, একক কি হবে কিলোমিটার। কেন কিলোমিটার? কারণ পি আর কিউ কিলোমিটার আছে, তাই আর এর মানটা কি হবে কিলোমিটার, যেহেতু একই জাতীয়। বললাম পি কিউ যদি মিটার হয় তাহলে ও মিটার, পি কিউ যদি বল হয় ও বল, যেহেতু এই দুইটা স্মরণ আছে তাহলে এটাও স্মরণ। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝতে পারছো? এই আমার একটু পরপর ভিডিও চেক করতে হয়, কারণ হচ্ছে আমি একা মানুষ হচ্ছে নিজে ভিডিও ওপেন মানে স্টার্ট করে নিজে ক্লাস নিই। এই তো আমার এখানে সাথে এখন আপাতত কেউ নাই, এই একটু চেক করতে হয় যে ঠিক আছে কিনা। ওকে, একসাথে অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। এবার আসি, এটা করব, ঠিক আছে? এবার এটা করার জন্য আমার কি করতে হবে, ফার্স্ট প্রশ্নের উত্তর পেয়ে গেছো, লোকটির স্মরণ কত, তাই না? আসো এবার আমরা দেখব হচ্ছে কি জানো, পরের প্রশ্নটা কি লিখছে দেখো তো। পরের প্রশ্নটা কি বলছে, কিভাবে চললে লোকটি তার স্মরণের মান সর্বোচ্চ ও সর্বনিম্ন করতে পারবে। স্মরণ তো একটা ভেক্টর, তাই না? তোমরা ভেক্টর রাশির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কি পড়ছো? তার মানে এখানে গিয়ে ওই কথাটা চলে আসবে। দ্যাট মিনস লেকচার 3 তোমাকে ভালো করে পড়তে হবে, তাহলে তুমি এটা জানতে পারবে। লেকচার 3 থেকে মনে আছে আমরা পড়ছিলাম লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। ঠিক এখানেও আমরা কি স্মরণের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান পড়ব। তাহলে এটা যদি বুঝো তাহলে আসো এবার আমরা শুরু করি। আমি এটা একটু ছোট করি, ওকে? দেখি কিভাবে চললে লোকটি তার স্মরণের মান সর্বোচ্চ ও সর্বনিম্ন করতে পারবে সেটা একটু দেখি। আগে বলো, তোমাদের মনে আছে লব্ধির মান আমরা সর্বোচ্চ পেয়েছিলাম কখন গিয়ে পেয়েছিলাম, যখন আলফা এর মান কত ছিল, 0 ডিগ্রি ছিল। আর লব্ধির মান সর্বনিম্ন কখন পড়ছিলাম, যখন আলফা এর মান কত হয়, 180 হয়। বুঝছো? তার মানে আমরা বলতে পারি কি, একটি লোক মানে বলছে, প্রশ্ন চাইছে কি দেখো তো, কিভাবে চললে লোকটি তার স্মরণের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান করতে পারবে। তার মানে লোকটি যদি 0 ডিগ্রি কোণ আলফা 0 ডিগ্রি হয়, আলফা 0 ডিগ্রি মানে বুঝছো, আলফা 0 মানে দেখো, তাহলে ফার্স্ট
ফার্স্ট 1 আলফা 0। আলফা 0 মানে বলতেছে পি যেদিকে, অর্থাৎ এটাকে না আমরা পি ধরছি, খেয়াল করো, এটাকে না ভাইয়ারা কি ধরছিলাম, এটাকে কি ধরছি, পি ধরছি, আর এটাকে না আমরা কিউ ধরছি, এটাকে না আমরা কিউ ধরছি, লিখো এটা হচ্ছে পি ধরছি আর এটা কিউ। এখন পি কিউ তো এটা 60 ডিগ্রি কোণ ছিল একটু আগে আমি দেখলাম। এখন তোমাকে আলফা কত করতে হবে, 0 ডিগ্রি করতে হবে। তখন তুমি কি আর ম্যাক্সিমাম মান পাবা, অর্থাৎ এই যে পি ভেক্টর যেটা দেখতে পাচ্ছ, পি ভেক্টরটাকে ধরো এটা যদি পি হয়, ঠিক আছে, এটা যদি পি হয় তাহলে এটাকে না আমরা কিউ বলছি, দেখো এটা না কিউ, ওকে, ধরো এটা কিউ না, সো এই কিউটাকে এভাবে আঁকবা না, একই দিকে আঁকবা। তাহলে চলো একই দিকে কিউটা আঁকো, কিউ, তাহলে বলো এটা পি, এটা হচ্ছে কি কিউ। এখন দুইটাকে একই সাথে অ্যাড করো, একই সাথে যদি অ্যাড করো তাহলে কি হবে, তাদের মধ্যবর্তী কোণ কত হবে, দেখো না, এটাকে এই জায়গায় নিয়ে আসো, স্থানান্তর করে পাদবিন্দু এক জায়গায় নিয়ে আসো, মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে বলো আলফা কত ডিগ্রি, 0 ডিগ্রি। এখন সর্বোচ্চ মান পাবা, যে কি পাবা, আর ইকুয়াল টু, আমরা জানি আর ম্যাক্সিমাম সমান কত, ভেক্টর দ্বয়ের যোগফল সমান পি কিউ। তাহলে পি কত, পি পড়ছিলাম, পি দেওয়া আছে 10 কিলোমিটার, আর কিউ কত কিলোমিটার, 7 কিলোমিটার। তাহলে 10 প্লাস 7, তাহলে কত হয়, 17 কিলোমিটার। তার মানে আর এর মান সর্বোচ্চ হবে যখন আলফা কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়। আলফা 0 ডিগ্রি মানে কি, লোকটা এখান থেকে সোজা কিউতে যাবে, পি বিন্দুতে শীর্ষে এখানে গেল, এখান থেকে আবার সোজা কিউতে যাবে, অর্থাৎ এখানে কোনো অ্যাঙ্গেলে যাবে, সে সোজা যাবে। তখন কি, তখন সে সর্বোচ্চ মান অতিক্রম করতে পারবে। এবার দেখি সর্বনিম্ন মান কিভাবে করবে, তাই না, সর্বনিম্ন কিভাবে করবে, আসো সর্বনিম্ন মান, হ্যাঁ বলো, সর্বনিম্ন মান মানে হচ্ছে আর ম্যাক্স, আর মিনিমাম কখন হয়, যখন আলফার মান কত হয়, 180। তাহলে লোকটা কি করবে, খেয়াল করো, লোকটা প্রথমে এ বরাবর যাবে, পি, লোকটা এখান থেকে, হ্যাঁ লোকটা এখান থেকে এ বরাবর গেল, এখান থেকে আর এদিকে যাবে না, এখান থেকে আর ব্যাক দিয়ে পেছনে, এখান থেকে ব্যাক দিবে, দেখো এখান থেকে ব্যাক দিবে পেছনে, ঠিক আছে, পেছনে ব্যাক দিবে। তাহলে দেখো তো এটা হয়ে গেল কিউ, তার মানে পি গেল 10 কিলোমিটার, আবার ব্যাক দিল হচ্ছে 7 কিলোমিটার, বুঝছো। তাহলে বলো একদিক থেকে ব্যাক দিছে, তাহলে বলো দুইটা ভেক্টর, এটাকে এখানে চিন্তা করো, দুইটা ভেক্টর পাদবিন্দু এক জায়গায় আনো, তাহলে আলফা কত ডিগ্রি, দেখো আলফা 180 ডিগ্রি না, দেখো আলফা 180 না, তার মানে আলফা 180 মানে আর মিনিমাম, তার মানে বলো আর মিনিমাম মানে কি, আর মিনিমাম মানে হচ্ছে পি ডিফারেন্স কিউ। কথা হচ্ছে পি ডিফারেন্স কিউ মানে পি মাইনাস কিউ না কিউ মাইনাস পি, যেহেতু পি বড় তাই পি মাইনাস কিউ। তাহলে পি কত, পি 10, কিউ কত 7, তাহলে কত হয় 3 কিলোমিটার। তার মানে তোমরা বুঝতে পারছো লব্ধির সর্বোচ্চ মান দেখতে পাচ্ছ 17 কিলোমিটার, আর লব্ধির সর্বনিম্ন মান কত, 3 কিলোমিটার। লব্ধির সর্বোচ্চ মান তখন হবে যখন আলফার মান 0 ডিগ্রি, লব্ধির সর্বনিম্ন মান তখন হবে যখন আলফার মান কত, 180 ডিগ্রি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়, এবার আসো আমরা এটা বলি, বলছে খুব খেয়াল করো, এখানে একটা প্রশ্ন দিছে, কোনো একদিন রহিম চকবাজার থেকে পূর্ব উত্তর দিকে 30 ডিগ্রি কোণে 100 কিলোমিটার যায়, অতঃপর সেই স্থান হতে পশ্চিম উত্তর দিকে 30 ডিগ্রি কোণে 70 কিলোমিটার যায়। রহিমের সরণ ভেক্টরের মান ও দিক নির্ণয় করো। তাহলে ফার্স্ট কাজ, যেহেতু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেওয়া আছে, তোমাকে এখানে কম্পাস আঁকতে হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কম্পাস আঁকতে হবে। আমি একটা কম্পাস আঁকলাম, এভাবে করে আঁকলাম, ঠিক আছে। এই আমি নাম দিয়ে দিই, এটা হচ্ছে উত্তর, এই পাশটা কি হয় দক্ষিণ,
এই পাশটা হয় পূর্ব, এটা হচ্ছে কি পশ্চিম। ক্লিয়ার? এবার ভালো করে বুঝো কি বলছে। বলছে কোনো একদিন, দেখো তোমাকে বলো কি বলছে, বলছে কোনো একদিন রহিম চকবাজার থেকে পূর্ব উত্তর দিকে 30 ডিগ্রি কোণে 100 কিলোমিটার যায়। কত কিলোমিটার গেছে? 100 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে পূর্ব উত্তর দিকে 30 ডিগ্রি কোণ মানে কি বোঝানো হয়েছে জানো? পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে। এখন দেখো পূর্ব উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে, অর্থাৎ এদিক দিয়ে যাওয়া হয়েছে, এদিক দিয়ে গেছে, পূর্ব উত্তরের দিয়ে গেছে, কিন্তু কত কোণে গেছে? পূর্ব উত্তরের সাথে 30, মানে কি পূর্বের সাথে 30, পূর্বের সাথে 30। তাহলে আসো পূর্বের সাথে 30 করো, খুব খেয়াল করো, খুব খেয়াল করো। দেখো পূর্বের সাথে, দেখো পূর্বের সাথে 30 ডিগ্রি কোণে গেল। এই যে পূর্ব কোণটা, যে পূর্ব, এটা পূর্বের সাথে 30 ডিগ্রি কোণে গেল, কতটুকু গেছে? 100 কিলোমিটার গেছে, 100 কিলোমিটার। ঠিক আছে, এটাকে মনে মনে পি ধরে নাও। কি ধরে নাও? পি। এরপর বলছে অতঃপর সেই স্থান হতে পশ্চিম উত্তর দিকে 30 ডিগ্রি কোণে গেছে। তার মানে কত কিলোমিটার গেছে? 70 কিলোমিটার। আবার ওখানে গিয়ে আবার সে কোনো না কোনো দিকে গেছে। যেহেতু বলছে এখানে আবার পশ্চিম উত্তর দিকে 30 ডিগ্রি কোণ, মানে কি পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণে গেছে। তাহলে বলো এখানে পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণ কি বোঝা যাচ্ছে? কিভাবে করবা? সো এখানে গিয়ে আবার তুমি আবার আরেকটা কম্পাস চিন্তা করবা। এখানে গিয়ে আবার আরেকটা কম্পাস চিন্তা করো, যাও এখানে গিয়ে আরেকটা কম্পাস চিন্তা করো। চলো চিন্তা করি। ঠিক আছে, এখানে গিয়ে একটা কম্পাস চিন্তা করি। এখানে সেম, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব হয়, এটা পশ্চিম। ঠিক আছে, এই পাশটা হচ্ছে পশ্চিম। এখানে বললো হচ্ছে কি পশ্চিম দিকে সাথে 30 ডিগ্রি কোণ উত্তরে। তাহলে এটা পশ্চিম উত্তর, তো তার মানে এ বরাবর কার সাথে? পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণ। তাহলে আসো হিসাব করো, পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণ, তাই না? 30 ডিগ্রি হয়ে গেল। যে এটা কত ডিগ্রি কোণ? এটা হচ্ছে 30 ডিগ্রি। কত ডিগ্রি গেছে? 70 কিলোমিটার গেল। ঠিক আছে, পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণ উত্তরে। ক্লিয়ার? এবার তোমাকে বের করতে বলছে লব্ধি কত বা লোকটির সরণ কত। সরণ ভেক্টরের মান ও দিক নির্ণয় করো। সরণ ভেক্টরের মান ও দিক নির্ণয় করো। এখন সরণ কোনটা বলো তো? সরণ হবে, আমরা কি জানি সরণ কি জানি? সরণ জানি হচ্ছে কি আদি বিন্দু থেকে শেষ বিন্দু। তাহলে শুরু করছিল এখান থেকে, তাহলে এখানে গিয়ে শেষ। লোকটার যাত্রা শুরু করছে এখান থেকে, এদিকে গেল, এখান থেকে এদিকে গেল, তাহলে সরণ হবে এখান থেকে এখানে, অর্থাৎ আদি বিন্দু থেকে শেষ বিন্দু। তাহলে এটা হচ্ছে সরণ, আমি লিখে দিই। এটাই হচ্ছে আমাদের সরণ। ক্লিয়ার? সরণ লিখলাম। এবার বলো এই সরণটাকে আমি মনে মনে আর চিন্তা করি, আর 70 কিলোমিটারকে আমরা কিউ চিন্তা করি। তাহলে আসো আর কিভাবে বের করবা? আচ্ছা, আর বের করার সূত্র জানো? বলো। আর ইকুয়াল টু রুট ওভার, হ্যাঁ আর ইকুয়াল টু কি জানো? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, রাইট? তাহলে বলো তো এখানে পি কত ধরছো? বলো পি ধরছো হচ্ছে 100 কিলোমিটার, কিউ ধরছো কত কিলোমিটার? 70 কিলোমিটার। আলফা কত জানো? জানো না, আলফা বের করতে হবে। এখন বলো আলফা কিভাবে বের করবা? বলো আলফা কিভাবে জানবো? বলো এখান থেকে আলফা কিভাবে বের করবা? আলফা বের করার জন্য কি করতে হয়? দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় থাকতে হবে। এই যে পি আর কিউ দেখলে এই দুইটার পাদবিন্দু এক জায়গায় আনো, তাহলে আমি এই ভেক্টরটাকে ধরে এটাকে এই জায়গায় নিয়ে আসছি। খুব খেয়াল করো, এটা কি? এটা হচ্ছে পি, আর এটা কি? এটা নিয়ে আসলাম কিউ, দ্যাট মিনস 70 কিলোমিটার। বুঝছো? তাহলে দেখো দুইটার পাদবিন্দু এক জায়গায় না? পি আর কিউ এর পাদবিন্দু এক জায়গায়। আচ্ছা, তোমার কাছে প্রশ্ন থাকতে পারে, স্যার আমি এটাকে কি এই জায়গায় নিয়ে যেতে পারবো না? পারবা। সো আমি ওইখান থেকে এখানে আনছি, যেগুলো একটা করলেই হবে। আচ্ছা, 70কে যে এখানে আনলাম, 70 পশ্চিমের সাথে কত কোণ ছিল? 30 ডিগ্রি কোণ ছিল। তাহলে সেটা এখানে লিখে দাও, পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণে। ক্লিয়ার? এবার বের করতে হবে কি? এবার বের করতে হবে আলফা। এখন আলফা কোনটা বলো তো? আলফা কোনটা? এটা হচ্ছে আলফা, এই কোনটা আলফা।
এখন এই আলফা কত পারবা না রে? পারবা, বলো না। এটা কত 30, এটা কত 30, যোগ করলে কত হয়? যোগ করলে 60। 180 থেকে যদি 60 বিয়োগ করে দাও তাহলে কত পাবা বলো? 120। তার মানে আলফা এখানে কত হয়ে যায়? আলফা এখানে হয়ে যায় 120। বুঝছো? তার মানে আলফা পেয়ে গেছে। আলফা কত? আলফা পেয়ে গেছে হচ্ছে 120। ক্লিয়ার? এবার তাহলে বসো, বলো পি কত? পি হচ্ছে 100 স্কোয়ার। কিউ কত? কিউ হচ্ছে 70 স্কোয়ার। 2 পি কত? 100। কিউ কত? 70। কস কত ডিগ্রি? 120 ডিগ্রি। আমার কথা বুঝতে পারছো? ক্যালকুলেশন করো এবার কত আসে। এটা কত আসবে দেখি। রুট ওভার 100 স্কোয়ার প্লাস 70 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 70 ইন্টু কস 120 কত আসে? 88 কি হবে? কিলোমিটার হবে। মানটা অনেক সুন্দর দেখতে, সবগুলো 8। আচ্ছা, এত কিলোমিটার। কিলোমিটার কেন? কারণ এগুলো কিন্তু কিলোমিটার আছে, রাইট? এটা কিলোমিটার আছে। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন পরবর্তী ম্যাথ যেটা দিব সেটার দিকে একটু খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো। পরবর্তী ম্যাথটা একটু খেয়াল করো কীভাবে করবো। আসো, এখানেও দেওয়া আছে কোনো একদিন, বলো কোনো একদিন রাফি শাপলা চত্বর থেকে পূর্ব দিকে 150 কিলোমিটার যায়, অতঃপর সেই স্থান হতে পশ্চিম উত্তর দিকে 30 ডিগ্রি কোণে 100 কিলোমিটার যায়। রাফির সরণের মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, ভালো কথা। এর আগে তো আমরা মান নির্ণয় করছি, তাই না? মানটা নির্ণয় করছি, খুব খেয়াল করো। এর আগে তো আমরা কি করলাম? মানটা নির্ণয় করলাম। এই যে মানটা নির্ণয় করছি, দিক কি নির্ণয় করছি? দিক তো নির্ণয় করিনি। দিক নির্ণয় করতে হবে না বলো? দিক তো নির্ণয় করতে হবে, ঠিক আছে। চলো তাহলে, চলো দিকটা একটু নির্ণয় করে আসি বাবা। একটু ভুলে গেলাম আর কি, দুঃখিত। দিকটা একটু নির্ণয় করে আসি। ঠিক আছে, তাহলে আমরা এটা কি নির্ণয় করলাম বলো বাবা? এটা আমরা মান নির্ণয় করছি। কি নির্ণয় করছি? মান। এখন আমরা কি নির্ণয় করবো? এখন আমরা নির্ণয় করবো দিক নির্ণয় করবো। দেখি বলো, দিক নির্ণয় করার জন্য কি করতে হবে? ওই যে মনে আছে থিটা, থিটা বলো, ধরে নাও লব্ধি আর পি এর সাথে, এটা না পি ছিল, পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এবার থিটা ট্যান ইনভার্স, বলো যার সাথে অ্যাঙ্গেল সে কি বলো তো বাবা? সে হচ্ছে সিঙ্গেল। বলো অ্যাঙ্গেলটা কার সাথে হলে? পি এর সাথে। তাহলে পি কে বসাও সিঙ্গেল। এরপর এটা হবে কিউ কজ আলফা, এটা হবে কি কিউ সাইন আলফা। আমার কথা বুঝতে পারছো? তাহলে আসো মানগুলো বসাও দেখি। ট্যান ইনভার্স পি কত রে? পি হচ্ছে 100। কিউ কত? কিউ হচ্ছে 70। এটা হবে কস 120, কস 120, ঠিক আছে। আর এখানে হবে কি 70 সাইন 120। তাহলে করো তো বাবা। ট্যান ইনভার্স দেখি আগে করতে পারে দেখি। ট্যান ইনভার্স 70 সাইন 120 নিচে হচ্ছে প্লাস 20, ঠিক আছে। কত আসে? আসে 43 ডিগ্রি আসছে। এটা লিখে দিলে হবে, এটা আনসার। বুঝতে পারছো? পারছো। তার মানে ওর লব্ধির দিক হচ্ছে পি এর সাথে কত ডিগ্রি? 40 ডিগ্রি। এবার একটু চালাকি করলে এটা বলতে পারো, বলো তো তাহলে থিটা কত বেরিল? 40 ডিগ্রি। এটা আছে কত? এটা আছে 30। বলো এই 40 আর এই 30 যোগ করলে কত হয়? 70। বলো না, এটা 40 না, তুমি পি এর সাথে 40। তুমি যদি একটু বুদ্ধি খাটাও, এটা যদি 40 হয়, এটা যদি 30 হয়, বলো 40 আর 30 যোগ করলে কত হয়? 70। তার মানে আমি খুব সহজে বলতে পারি লব্ধি আর
70 ডিগ্রি কোণ উৎপন্ন করছে পূর্ব দিকের সাথে, পূর্ব দিকের সাথে। ঠিক আছে, এটাও বলতে পারি এটা আনসার, মানে লব্ধি আর এর উৎপন্ন কোণ, অথবা এটাও আনসার। যদি এটা বলো সরি 40 না 43, দুঃখ 40 কেমনে 43 না রে 43, তার মানে বলো কত হবে 43 প্লাস 30, এটা 43 এটা 30 যোগ করলে 73, তার মানে বলবো লব্ধি আর পূর্ব দিকের সাথে 73 ডিগ্রি উৎপন্ন করছে, অথবা বলবো লব্ধি আর পি এর সাথে 43 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যে দুইটা থেকে যে কোনো একটা বললে হবে, বাট এটা বলাটা হচ্ছে নাকি স্মার্ট। বুঝতে পারছো? এবার আসো পরবর্তী প্রশ্নটা আমি আবারও বলি, দেখি আসো। বললো কোনো একদিন রাফি শাপলা চত্বর থেকে পূর্ব দিকে 150 কিলোমিটার যায়, অতঃপর সেই স্থান হতে পশ্চিম উত্তর দিকে 30 ডিগ্রি কোণে 100 কিলোমিটার যায়। রাফির সরণ ভেক্টরের মান ও দিক নির্ণয় করো। ভিডিওটা পজ করে তুমি এটা করার ট্রাই করো, তারপর আমি করাই দিব। বুঝতে পারছো? ওকে, আসো এবার আমি করাই দিই। আগে চিত্র আঁকতে হবে, অন্ততপক্ষে চিত্রটা এঁকে ফেলো, চিত্রটা এঁকে দেখো যে কোন দিকে। চিত্র আঁকা ছাড়া কিন্তু তুমি বুঝবারে না। হ্যাঁ, আমি চিত্রটা এঁকে ফেলি। দিয়ে দাও, এখানে আমি দিক দিয়ে দিই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ক্লিয়ার? অল ক্লিয়ার। এখন একটু খেয়াল করো, কোনো একদিন রাফি শাপলা চত্বর থেকে পূর্ব উত্তর দিকে 150 কিলোমিটার যাই। তাহলে আসো, আমরা যেহেতু পূর্ব দিকে যাচ্ছি, তাই না? শাপলা চত্বর এটা হচ্ছে শাপলা চত্বর। এখান থেকে পূর্ব দিকে গেছে কত কিলোমিটার গেল বলো তো? পূর্ব দিকে গেল 100 কিলোমিটার। কয় কিলোমিটার? 100 কিলোমিটার। 100 না 150 কিলোমিটার। এটাকে তুমি পি ধরো। ক্লিয়ার? এবার বললো অতঃপর সেই স্থান হতে পশ্চিম উত্তর দিকে 30 ডিগ্রি কোণে 100 কিলোমিটার গেল। পশ্চিম উত্তর দিকে 30 ডিগ্রি কোণ মানে হচ্ছে কি পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণ। তাহলে বলো পশ্চিমটা এই পাশটা, তাহলে বলো তুমি তাহলে এই পাশের সাথে 30 ডিগ্রি কোণ হিসাব করো। দেখো পশ্চিম কিন্তু এই পাশ। তুমি এখানে চাইলে কম্পাস আঁকতে পারো আবার, ঠিক আছে? প্রয়োজন আঁকো কম্পাস, একটা এখানে আঁকো, ঠিক আছে? এখানে কম্পাস আঁকো আবার। ওকে, আসো এখানে আমরা কম্পাস আঁকি। এখানে আবার একটা কম্পাস আঁকি, ঠিক আছে? এই কম্পাসটা তার মানে এখানে এসে আমার একটা কম্পাস আঁকতেছে, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, আর এই পাশে পশ্চিম। তুমি চিন্তা করতে পারো। ক্লিয়ার? তার মানে এখান থেকে পশ্চিম দিকের সাথে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে আবার আসছো। তাহলে পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণে কোথায় আসছে? উত্তর দিকে। তাহলে পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে আসছে। কত কিলোমিটার আসছে? 100 কিলোমিটার। তার মানে এটা হচ্ছে 100 কিলোমিটার। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এটাকে আমি ধরে নিই কিউ। এখন প্রশ্ন হচ্ছে কি বের করতে হবে? সরণ কোনটা? সরণ হচ্ছে এটা, আর সরণ হচ্ছে এটা। আদি বিন্দু থেকে শেষ বিন্দুটা হচ্ছে সরণ, তাই না? এটাকে আমি আর ধরে নিই। তার মানে আমরা সরণটাকে কি ধরে নিছি বলো? সরণকে আমি আর ধরে নিছি। আর আমাদের বের করতে হবে। যেখানে পি কত? পি বলা হয়েছে 150, আর কিউ কত? কিউ বলা হয়েছে কত? 100। ক্লিয়ার? আর বের করতে হবে। আর বের করার জন্য নিয়ম কি? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখন কি আলফা বের করার চ্যালেঞ্জিং? আলফা কি জিনিস? আলফা বের করতে হলে কি দুইটা ভেক্টরের কি পাদবিন্দু এক জায়গায় হইতে হবে। তেমন তুমি কি বললা আলফা কি 30 না? দেখো এই ভেক্টরটা, দেখো পি ভেক্টরটা কিন্তু এদিকে আছে, কিউ ভেক্টর এদিকে আছে। সো দুইটার পাদবিন্দু কিন্তু এক জায়গায় নেই, পাদবিন্দুকে এক জায়গায় নিয়ে আসো। হয় তুমি এটাকে এই পাশে নিয়ে যেতে পারো, অথবা এটাকে তুমি এই পাশে নিয়ে আসো। আমি এটাই করি, ভেক্টরকে পাশে আনছি, মান এবং দিক অপরিবর্তিত রেখে দুইটার পাদবিন্দু আমি এক জায়গায় নিয়ে আসছি। ওকে, এবার বলো
এটা কত আনছি 100 কিলোমিটার, কাকে আনছি দ্যাট মিনস কিউকে নিয়ে আসি। এবার আমার মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে এটা কি বের করতে পারবা, পারবা? তাহলে কীভাবে বের করবা বলতো, এটা কত আছে 30, তার মানে এটা কত, এটা হচ্ছে 30। তাহলে বলে 180 থেকে যদি 30 বিয়োগ দাও এটা পাবা, তার মানে আলফা কত 180 বিয়োগ 30 দ্যাট মিনস 150। তার মানে আলফা কত পেয়ে গেছো, আলফা পেয়ে গেছো 150। ঠিক আছে 150। ঠিক আছে তাহলে করো এবার, পি কত, পি হচ্ছে 150 স্কোয়ার, কিউ কত 100 স্কোয়ার, 2 ইন্টু 150 ইন্টু 100 ইন্টু কস কত ডিগ্রি রে 150 ডিগ্রি। বুঝছো, এখান থেকে ভ্যালুটা বের করো দেখি, চলো কতক্ষণ কত বের হয়। 150 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু 150 ইন্টু 100 2 cos 50 কত বেরিয়েছে 80.74 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে তুমি কি পেয়ে গেল, মান পেয়ে গেছো। ঠিক আছে কি পেয়ে গেছো বলো তো, বলো কি পেয়ে গেছো, মান পেয়ে গেছো। এবার বলো মান যদি পেয়ে যাও এখন কাকে বের করতে হবে রে, দিক বের করতে হবে। এখানে বলে দেওয়া আছে দিক বের করতে বলছে। হ্যাঁ মান পেয়ে গেলাম, আমি এটা ছোট করে রাখি। এবার আমরা দিক বের করব। তাহলে এটা ছিল মান, আর এখন আমরা বের করবো কি দিক। এবার দেখো দিক বের করবো, দিক মানে কি থিটা, tan ইনভার্স। অ্যাঙ্গেল কার সাথে বলো তো, অ্যাঙ্গেলটা হচ্ছে ধরে নাও পি এর সাথে ধরে নাও, বা পূর্ব দিকের সাথে ধরে নাও। ঠিক এই পাশটা না পূর্ব ছিল, এই বরাবর না পূর্ব ছিল, এখন এই পাশটা কি পূর্ব দেখা যাচ্ছে, পূর্ব দিকের সাথে থিটা কোণ ধরে নাও। তাহলে থিটা দ্যাট মিনস পি এর সাথে ধরছো, অ্যাঙ্গেল পি এর সাথে পি কজ আলফা উপরে পি কিউ সাইন আলফা, সরি পি প্লাস কিউ কজ আলফা কিউ সাইন আলফা। ক্যালকুলেশন করো, এখান থেকে যে আনসারটা বের হবে ওটাই হচ্ছে এতক্ষণ। তখন তুমি বলবো পি এর সাথে এত ডিগ্রি উৎপন্ন করছে, অথবা পূর্ব দিকের সাথে এত ডিগ্রি উৎপন্ন করছে। এটাই তুমি কি করবা, ক্যালকুলেশন করবা। ওকে, এটা আমি করালাম না, সব কিছু তো আমি করা দিলে তো হচ্ছে কি সমস্যা। ওকে, এবার আসো আমরা যদি এটা বুঝি, ঠিক আছে, এবার আমরা চলে যাব নতুন টপিকে, নিউ টপিক। ঠিক আছে, নিউ টপিক খুব খেয়াল করে, এটা অনেক ইম্পর্টেন্ট। আসলে ফিজিক্সের মধ্যে ভেক্টরের মধ্যে কোনোটা ইম্পর্টেন্ট ছাড়া বলতে পারবে না, সবগুলো ইম্পর্টেন্ট। কোত্থেকে কোশ্চেন হবে সেটা আমিও জানি না, তুমিও জানো না। ঠিক আছে, সো সব পড়তে হবে। তুমি যদি বলো বেছে বেছে পড়বা, দেখবা হচ্ছে কোনো না কোনো সময় একটা সময় গিয়ে কি তুমি আটকায় যাবা। কেন, তুমি বেছে বেছে পড়ার কারণে। তো যারা বলে হচ্ছে মোটামুটি 7 দিন বা 5 দিনে ভেক্টর শেষ করা পসিবল, কিন্তু তুমি নিজে নিজে কখনো এমসিকিউ আনসার করতে পারবা না, বুঝছো, বা নিজে নিজে ভালো একটা ভার্সিটি টিকার জন্য প্রিপারেশন নিতে পারবা না। যে কোনো জায়গায় আটকাবা। এই সো আমাদের টার্গেট তো একাডেমিক না, আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট হচ্ছে অ্যাডমিশন সহ। ঠিক আছে, আসো আমরা এখন পড়ব ভেক্টর বিশ্লেষণ বা পৃথকীকরণ বা বিভাজন বা উপাংশ। দ্যাট মিনস আমরা পড়ব হচ্ছে উপাংশের সূত্র। মনে আছে আমরা সামন্তরিক সূত্র শেষ করে 5 নাম্বার উপাংশের সূত্র। ঠিক আছে, উপাংশের সূত্র। তাহলে আমরা ত্রিভুজ সূত্র পড়লাম, সাধারণ সূত্র পড়লাম, বহুভুজ সূত্র পড়লাম, সামন্তরিক সূত্র পড়লাম। 5 নাম্বারটা হচ্ছে উপাংশের সূত্র। তাহলে চলো উপাংশ কি জিনিস সংজ্ঞাটা পড়ে আসি। বলল একটি ভেক্টর রাশিকে 2 বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টরের বিশ্লেষণ বা ভেক্টর বিভাজন বলে, এবং বিভক্ত অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলে। তাহলে তুমি খুব মনোযোগ দিয়ে আমার কথাটা খেয়াল করো। উপাংশ জিনিসটা কি, সংজ্ঞা তো অনেক বলছে। দেখো আমরা কি করলাম মনে আছে, একটা বস্তুর উপর 2টা ভেক্টর প্রয়োগ করছি। একটা এ বরাবর ভেক্টর প্রয়োগ করছি, এটাকে যদি পি বলি। আরেকটা আমরা এ বরাবর ভেক্টর প্রয়োগ করছি, যেটাকে আমরা কিউ বলি। এখন পি আর কিউকে ধরে আমরা কি আঁকতাম, পি
পি আর কিউকে ধরে আমরা একটা সামুদ্রিক আঁকতাম। পি আর কিউকে ধরে আমরা কি আঁকতাম বলতো? পি আর কিউকে ধরে আমরা একটা সামুদ্রিক আঁকতাম, তাই তো? আঁকলাম। সামন্তরিকের বলো, সামন্তরিকের কর্ণটা কি ছিল? এই যে সামন্তরিক কর্ণটা ছিল লব্ধি, এই যে এটা ছিল লব্ধি আর, এটা ছিল আর। তাহলে এই লব্ধি আর কেন উৎপন্ন হয়েছে? পি আর কিউ এর কারণে। এটা আমরা সামন্তরিক সূত্রের মধ্যে পড়েছিলাম। এখন কথা হচ্ছে, আমি যদি উল্টা ভাবে বলি, আগে বলছিলাম পি কিউ বা দুইটা ভেক্টরের জন্য নতুন যে ভেক্টরটা উৎপন্ন হয় তাকে আমরা বলছিলাম হচ্ছে কি? লব্ধি। আমার কথা বুঝতে পারছো? আর এখন বলবো উল্টা, লব্ধি আর যাদের কারণে উৎপন্ন হয়েছে তারা হচ্ছে উপাংশ। তাহলে লব্ধি আর কার কার কারণে উৎপন্ন হয়েছে? পি কিউর কারণে উৎপন্ন হয়েছে। তাই আমরা পি কিউকে আমরা বলবো কি বলতো? উপাংশ বলবো, ঠিক আছে? ওকে, পি কিউকে আমরা কি বলবো? উপাংশ। তাই এখানে বলা আছে একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টর বিশ্লেষণ বলে বা ভেক্টর বিভাজন বলে। বিভক্ত অংশগুলোকে উপাংশ বলে। তার মানে আর কে যদি আমরা দুইটা ভেক্টর বিভক্ত করি বা দুইয়ের অধিক ভেক্টর বিভক্ত করতে পারবো, ওই বিভক্ত অংশগুলো একটা পি আর একটা কিউ, এই পি কিউকে আমরা কি বলবো? উপাংশ। ভেক্টর বিভক্ত করার প্রসেসটার নামটাই হচ্ছে ভেক্টর বিভাজন বা ভেক্টর বিশ্লেষণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এবার তাহলে খুব খেয়াল করো, খুব খেয়াল করো। তাহলে আমরা এখানে কি বলছি? আমরা যদি একটু মুছে দিই, তাহলে এটা তো লব্ধি আর, লব্ধি আর এটা পি, এটা ছিল কিউ, যেখানে আমরা পি কিউকে বললাম কি? উপাংশ। এবার তাহলে আমরা কি শিখতেছি? আমরা শিখতেছি হচ্ছে উপাংশের সূত্র। তুমি কি জানো সামন্তরিক সূত্র আর উপাংশ সূত্রের মধ্যে তফাৎ কি? না জানলে জেনে আসি, চলো। তাহলে আমরা দেখি একটু সামন্তরিক সূত্র দেখি, সামন্তরিক সূত্রে একটু যাই। এবার আমরা জানবো হচ্ছে কি? উপাংশের সূত্র। উপাংশের সূত্র, এই দুইটার মধ্যে তফাৎটা একটু কি বলি দেখো। মনে রাখবা, সামন্তরিক সূত্রের মধ্যে তোমার কিন্তু উপাংশগুলো বলে দিত, পি কিউ বলে দিত, সে সাথে আলফাও বলে দিত। এগুলো তোমার জানা মান ছিল। এগুলো তোমার কি মান ছিল? এগুলো জানা মান ছিল, জানা মান, তাই না? পি কিউ দিয়ে দিত, আলফা দিয়ে দিত। তো তোমাকে কি করতে হইতো? নির্ণয় করতে হইতো। আমাদের নির্ণয় করতে হইতো অজানা মান, দ্যাট মিনস লব্ধি আর থিটা। তার মানে সামন্তরিক সূত্রের সাহায্যে আমরা কি করি? লব্ধির মান এবং দিক নির্ণয় করি। বুঝতে পারছো? উপাংশের কাজটা উল্টা। তাহলে সামন্তরিকে যদি এটা হয়, উপাংশেরটা উল্টা। উপাংশেরটা কি করবে? উপাংশেরটা হচ্ছে তোমাকে আর এর মান বলে দিবে, আলফার মান বলে দিবে এবং থিটার মান বলে দিবে। বুঝছো? তার মানে এগুলো হচ্ছে জানা, এগুলো হচ্ছে আমার জানা মান। এখন বলবে তোমাকে আর বলে দিল, আলফা বলে দিল, থিটা বলে দিল, বলবে যে হচ্ছে কি? তুমি এদের থেকে অজানা মান বের করো। তাহলে অজানা মান কে বলে? এখানে অজানা মান হচ্ছে পি আর কিউ। তাহলে এটাকে আমাদের নির্ণয় করতে হবে, রাইট? তার মানে উপাংশের সূত্রের সাহায্যে আমরা উপাংশ নির্ণয় করি, সামন্তরিক সূত্রের সাহায্যে আমরা লব্ধির মান ও লব্ধির দিক নির্ণয় করি। এই দুটো সূত্রের ডিফারেন্সটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এই আগে তোমাকে খুব খেয়াল করো, খুব খেয়াল করো। আগে তোমাকে এরকম দুইটা ভেক্টর দিয়ে দিত, মনে করো বলে দিত এটা হচ্ছে পি, হ্যাঁ বলে দিত এটা হচ্ছে কিউ, কিউ বলে দিছিল, এবং আলফা বলে দিছিল, হ্যাঁ আলফা বলে দিত। পি কিউ বলে তো আলফা তো বোঝা যাচ্ছে, তাই না? তুমি কি করছো? সামন্তরিক সূত্র ব্যবহার করছো, সামন্তরিক ব্যবহার করছো, তাই না? সামন্তরিক ব্যবহার করছো, এরপর সামন্তরিক ব্যবহার করছো। এই কর্ণটাকে তুমি কি বলছো বলো তো? কর্ণটাকে তুমি কি বলে দিছো? আর বলে দিছো। এবং এটাকে তুমি থিটা বের করছো, তাই না? কার সাহায্যে? পি আর কিউ এর সাহায্যে। তাহলে আজকে আমাদের উপাংশের সূত্রের সাহায্যে যেমন আমাদেরকে আর বলে দিবে, যেমন তোমাকে এই আর বলে দিবে, এই আর বলে দিবে, আজকে আর বলে দিবে, হয়তো আলফাটা বলে দিতে পারে, বা আলফা তুমি নিজের মতো করে তৈরি করতে পারবা। নিজের মতো করে তৈরি করতে পারা মানে হচ্ছে এটা জানা মান।
ঠিক আছে, ধরো আমি এখন কিভাবে তৈরি করে ফেলি দেখো, তোমাদেরকে শেখাবো টেকনিকটা। ধরো এই যে একটা পি নিলাম, একটা কিউ নিলাম, ঠিক আছে, তাহলে পি আর কিউ এই দুটো অপাংশ। কেমনে বুঝলো অপাংশ? আমি এই দুটাকে ধরে একটা সামান্তরিক আছি। আমার কথা বুঝতে পারছো কিনা? তার মানে পি কিউ উপাংশ, যেখানে আমাদের আর দেওয়া ছিল পি কিউ নির্ণয় করছি। তোমাদেরকে শেখাবো এটা কিভাবে নির্ণয় করছি, বাট আমাদের দেওয়া ছিল আর আমরা পি কিউ নির্ণয় করছি, যেখানে আলফার মানও জানি, আমরা থিটার মানও জানি। তুমি চাইলে তোমার জ্যামিতি বক্সের চাঁদা দিয়ে আলফা এবং থিটা মাপতে পারো, বা আলফা থিটা নিজের ইচ্ছা মতো নিতে পারো। এই তাহলে আমাদের এখন চলো আমরা কি করব, উপাংশের সূত্র শিখতেছি, দ্যাট মিনস এগুলো বলে দিবে, আমরা পি কিউ নির্ণয় করবো। আসো তাহলে চলো কিভাবে নির্ণয় করবো টেকনিকটা শিখাই। খুব খেয়াল করো, তোমাকে একটা আর দিয়ে দিল, ধরে না এটার নাম আর, এটা কি আর, তোমাকে বললো এখান থেকে পি কিউ বের করো, টেকনিক শিখো। পি কিউ বের করার জন্য কি করবা, তুমি এই বিন্দুতে যাবা, এই বিন্দুতে গিয়ে সোজা একটা কি তীর চিহ্ন এঁকে দিবা। ওকে, সোজা তীর চিহ্ন, এই বিন্দু গেলাম তো সোজা তীর চিহ্ন আঁকবা। হ্যাঁ, তীর চিহ্ন বড় হইতে পারে ছোট হইতে পারে, তোমার যেটা ইচ্ছে রাখো, সোজা কথা একটা তীর চিহ্ন এঁকে দিবা। ধরুন আমি ছোট করে আঁকলাম, আঁকছি, ওকে, মনে করি বকরে আঁকছি, আঁকলাম, ঠিক আছে। এই বিন্দুতে গিয়ে সোজা তীর চিহ্ন দিলাম এবং এটার নাম দিয়ে দিলাম সাথে সাথে পি। কি নাম দিলাম? পি। এবার তুমি একটা কাজ করো, তুমি সুন্দর করে এই দুইজনের মাথা দেখতে পাচ্ছ না, এই দুইজনের মাথা, এই দুইজনের মাথাটা যোগ করে দাও, ঠিক আছে, এই মাথাটা যোগ করে দাও। যোগ করে দিছি কিনা বলো, বলো যোগ করছি, মাথা যোগ করেছি। তারপর মাথা যোগ করে দেওয়া মানে হচ্ছে এবার একটা ভেক্টর চিন্তা করছি, এবার তাহলে একটা ভেক্টর চিন্তা করো, তাহলে আসো এবার একটা ভেক্টর চিন্তা করে দাও, এটা ওকে। এবার এখানে যেরকম করে মাথাটা আঁকছো, যেরকম করে এটা আঁকছো, মানে এই ভেক্টরটা আঁকছো, ঠিক একইভাবে সেম টু সেম এই পাশে নাও। তার মানে এটা যেভাবে আঁকছো ঠিক সেম টু সেম এখানে নাও, এই বিন্দুতে বসে দাও, বসে দিলাম। এবার এটাকে সুন্দর করে নিয়ে এই বিন্দুতে তুলে দাও, সামান্তরিক হয়ে গেছে না? তাহলে সামান্তরিকের তাহলে একটা হয়ে গেল পি আর একটা উপাংশ হয়ে গেল কি কিউ, এবং এই কোণটা আলফা, এটা থিটা। বুঝতে পারছো কিভাবে আঁকছি? বুঝো নাই? আবারও করো, চলো আমি জানি তুমি এটা একবারে বুঝবা না, আবারও মনোযোগ দাও। খুব আমি আন্তাজ একটা দিয়ে দিলাম, এটার নাম বলে দিয়ে হচ্ছে আর, এটা হচ্ছে এটা লব্ধি। এখন এখান থেকে আমি বললাম পি কিউকে খুঁজে বের করো, পি কিউ নির্ণয় করো, পি কিউ নির্ণয় করো, ঠিক আছে। তোমাকে আর জানা আছে এবং আলফা নিজের ইচ্ছা মতো ধরতে পারবা। তাহলে কি করবা, ফার্স্ট কাজ এখান থেকে লব্ধির পাদবিন্দু থেকে গিয়ে একটা ভেক্টর টেনে দাও, টেনে দিলাম। টেনে দেওয়ার পর তুমি এই বরাবর একটা কি, এই বরাবর তুমি এই দুজনের মাথা বরাবর বলো, এই দুজনের মাথাটা যোগ করে দাও, যোগ করে দাও, মাথাটা যোগ করলাম, ঠিক আছে, যোগ করে দিলাম। তুমি এটা যেভাবে আঁকছো মাথাটা, এটাকে দরকার হলে ঠিক একই পাশে পাশে নিয়ে আসো, সেম টু সেম। হ্যাঁ, এবার এ বরাবর তুমি ভেক্টরটা বসাও, এ বরাবর ভেক্টরটা বসাও, বসাইছো, ঠিক এটাকে দরকার হলে এই জায়গায় নিয়ে যাও। দেখো সামুদ্রিক হয়ে যাচ্ছে, সোজা কথা। আর কে ধরে একটা সামুদ্রিক আঁকতে পারলেই তুমি পি কিউ পেয়ে যাবা। আর কে ধরে যদি তুমি একটা সামুদ্রিক আঁকতে পারো, তার মানে এই আটটাকে ধরে যদি তুমি একটা কি আঁকতে পারো, সামুদ্রিক আঁকতে পারো, তাহলে ওই সামুদ্রিকের একটা পেয়ে গেছো পি আর একটা পেয়ে গেছো কি কিউ, এবং এই কোণটা হবে কি আলফা। চলো আরো একটা দিই, মানে এটা তুমি বুঝতে পারছো, আরো একটা করি, এটা বুঝছো। এবার মনে করো এবার দিলাম, ঠিক আছে, দিলাম। এবার তুমি মনে করো কি করবা, আবার ফার্স্ট কাজ কি, এই বিন্দুতে যাবা, ছোট দিতে পারো বা বড় দাও, এতক্ষণ ছোট দিচ্ছিলাম, এখন একটু বড় দিই, ঠিক আছে, দিলাম, ওকে। এবার কি করবা, এই যে মাথাগুলোকে কি করব, যোগ করব, দেখি যোগ করো, দেখি এই মাথা দুইটা যোগ দাও, দিলাম। মাথাটা যেভাবে ছিল ঠিক ওকে, সেম টু সেম তুমি এ পাশে আঁকো, আঁকলা। এবার এ মাথা বরাবর ভেক্টর কল্পনা করো, এ মাথা বরাবর ভেক্টর কল্পনা করো, ঠিক আছে, ওকে, এটা বরাবর ভেক্টর কল্পনা করো। এবার এই ভেক্টরটাকে তুমি এ জায়গায় নিয়ে যাবে,
নিয়ে গেলাম, তাহলে সামান্তরিক হইল, সামান্তরিক হইল। তার মানে এটা যদি আর হয়, এটা পি, এটা কিউ। ঠিক আছে, তার মানে লব্ধি আর দেওয়া আছে, আমি পি কিউ নির্ণয় করতেছি। ঠিক আছে, বুঝছো? এই ওকে গেল। এবার আরেকটা দিই, চলো সেটা করো। এবার আমি এটা নিচে দিই, আন্তাজে দিছি, ডাইরেক্ট আন্তাজে। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে দিই না, আন্তাজে দিলাম। এবার কি করবা, সুন্দর করে নাও। কি করবা, এখান থেকে যাও, একটা লম্বা করে টেনে দাও বা ছোট করে টানতে পারো, তোমার ইচ্ছা। আমার যেটা ইচ্ছে সেটা আগে, ঠিক আছে? আমার যেটা ইচ্ছে সেটা দিচ্ছি। কোনো সমস্যা বলো তো? আমার ইচ্ছা সেটা দিলাম, কোনো সমস্যা? সমস্যা না। এবার কি করব বলো? এবার হচ্ছে এদের মাথা দুইটা যোগ করে দিব, মাথা দুইটা যোগ করে দিলাম। এদিকে যে মাথাটা যোগ করছি ঠিক ওকে সেম টু সেম এদিকে করে আঁকো, আঁকলাম, তাই না? এখন আমি তো এটাকে কি ধরে নিলাম পি। এখন এ বরাবর যে মাথাটা আঁকলাম, এ বরাবর এটাকে ডিরেক্ট ভেক্টর করে দিই, তাহলে এটা হচ্ছে কিউ। তুমি দেখো এটাকে যদি নিচে আঁকতে চাও তাহলে দেখো এটা সামান্তরিক হয়ে গেছে। আবার এটা যদি এ পাশে আঁকো, দেখো সামান্তরিক হয়ে গেছে। সোজা কথা, একটা সামান্তরিক হইলেই তুমি বুঝতে পারবা পি কিউ কোনটা। তাহলে এটা পি, এটা কিউ, তাদের ক্ষুদ্রতম কোণ এটা আলফা, এবং এটা হচ্ছে কি আর, সামুদ্রিকের কর্ণ। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? গেল। তুমি কিন্তু অনেক ট্যালেন্ট, মাশাআল্লাহ, তুমি কিন্তু বুঝে গেছো, ভেরি গুড। এই দেখো, একটু কষ্ট করো, একটু কষ্ট করে নিজেকে একটু টাইম দাও, পড়ায় একটু টাইম দাও। দরকার হলে আমার ক্লাসটা 45 মিনিট করার পর একটু চা পানি খেয়ে এসে বা হাঁটাহাঁটি করে এসে বা একটু গল্প গুজব করে এসে আবার এসে করো। মাথায় রাখবা, ক্লাসের মাঝখানে তুমি কখনো মোবাইলের চ্যাটিংয়ে যাবা না, নোটিফিকেশন অফ রাখবা। হ্যাঁ, প্রয়োজনে ডাউনলোড করে দেখো। এই যাক, আসো, আমরা তাহলে কি শিখে গেছি? আমরা তাহলে লব্ধি থেকে কিভাবে ভেক্টর নির্ণয় করে, উপাংশ নির্ণয় করে সেটা শিখে গেছি। উপাংশের সূত্রে বুঝতে পারলাম আমরা। এবার আসো, তোমাকে আবার একটু বলি, খেয়াল করো। আবার আমরা এখানে একটু আসি। তাহলে বলতো, সামান্তরিক সূত্রের মধ্যে তুমি আর নির্ণয় করছো, যে আর নির্ণয় করছো মানে কি নির্ণয় করছো? ওই যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাই না? তারপর কি নির্ণয় করছো? থিটা, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, পি প্লাস কিউ কজ আলফা উপরে কিউ সাইন আলফা। আমার কথা বুঝতে পারছো? কিন্তু এখন আমাদের কি নির্ণয় করতে হবে? পি আর কিউ এর সূত্র নির্ণয় করতে হবে, যেখানে আর আলফা থিটা জানা থাকবে। ওকে, তার মানে আমরা এখন রাশিমালা নির্ণয় করবো। ঠিক আছে, লিখো তাহলে উপাংশের, দেখো উপাংশের রাশিমালা। খুব খেয়াল করো, লিখো রাশিমালা। সূত্রটা বের করবো মূলত, দ্যাট মিনস পি হোয়াট কিউ হোয়াট। ঠিক আছে, পি হোয়াট কিউ হোয়াট। এটা বোঝার আগে আমরা একটা ছোট্ট কাজ করব। আচ্ছা, আগে করে ফেলি, দেখি। প্রথমে আবার আগের মতো করে একটা কি আঁকতে হবে বলতো? একটা পি, এটা মনে করো লব্ধি, আর তো দেওয়া থাকবে, তাই না? এটাকে ধরে কি আঁকতে হবে বলতো? সামুদ্রিক আঁকতে হবে। আঁকো, আঁকলাম। এটার নাম দিয়ে দিলাম হচ্ছে পি। আর ঠিক এখন কি করতে হবে? এদের এই মাথাটা যোগ করে দিতে হবে, তাই না? মাথা যোগ করে দিলাম। এখন এটা যেদিকে আঁকলাম ঠিক একইভাবে এদিকে আঁকো। আর আর এটাকে ঠিক একইভাবে এই জায়গায় নিয়ে যাও। হয়ে গেল কি? সামান্তরিক। হ্যাঁ, একটু বড় করি আমি, ঠিক আছে? এটা একটু বড় করি, একটু বড় করি, খুব খেয়াল করো। এখানে এটা পি আর এটা হচ্ছে কিউ, এটা পি, এটা কিউ, আর এই কোণটা কি? আলফা। আর এই কোণটাকে আমরা কি বলি বলতো দুষ্টরা? এটা বলতো কি? থিটা।
আর তাহলে একটা জিনিস খেয়াল করতে, এটা যদি আলফা হয়, এটা যদি থিটা হয়, চলো আমরা একটা কাজ করি, কিউকে একটা কোণ দিয়ে দিই, আর এর সাথে যেটাকে আমি বলি বিটা, কি বললাম, বিটা। এখন খেয়াল করো, আচ্ছা বলো তো ভাইয়া, এটা যদি থিটা হয় এটা কি হবে, থিটা হবে। এটা যদি বিটা হয় এটা কি হবে, বিটা হবে। কেন হচ্ছে, একান্তর কোণ। কি কোণ, একান্তর কোণ। তোমরা কি ভাইয়ের কথা বুঝতে পারছো, পারছো? আচ্ছা এখন একটা কাজ করি ভাইয়া, এই জায়গাটা একটু একটু এই জায়গাটা আমি একটু নিয়ে ফেলি, ঠিক আছে? এই জায়গাটা আমি একটু নিচে নামাইছি, খালি এইটা, এই অংশটুকু। অর্থাৎ তুমি ও এ বি সি চারটা বিন্দু নাম দিলে, তাহলে এটা ও এ বি কে আমি একটু পৃথক করে নিচের দিকে নামাই ফেলছি, আমার ইচ্ছা। তাহলে এটা কি ছিল, থিটা। নিচের দিকে নামাইছি বোঝার জন্য ভালো করে, কারণ এখানে হাবি জাবি হয়ে আছে তো বুঝবা না। এই কোণটা কি ছিল, বিটা। তাহলে বলতো এই কোণটা কত রে, এই কোণটা কত হবে? তাহলে তোমরা খুব ইজিলি বলতে পারবো, আমি জানি তোমাদের মধ্যে কি আছে, প্রতিভা আছে। কিভাবে বের করবা, 180 থেকে থিটা আর বিটা কি করবা, যোগ করবা। তাইলে কি হয়ে যাবে, কোণ এটা নির্ণয় হয়ে যাবে। গেল এই। এবার তাহলে বলো, এটা কি ছিল, এটা ছিল পি, এটা কি ছিল আর, আর এটা কি ছিল, এই কোণটা, সরি এই বাহুটা। এটা যদি কিউ হয়, এই বাহুটার নামও কিউ, তার মানে এই বাহুটা হচ্ছে কিউ। তাহলে আসো খুব খেয়াল করো, এই ত্রিভুজটা আমরা ফলো করবো। ওকে, এই ত্রিভুজটা আমরা ফলো করব, খুব খেয়াল করো। আসো এবার আসি হচ্ছে এটা বোঝার জন্য আমরা এখন একটা কাজ করব। আমাদের একটা জিনিস শিখতে হবে এখন, তার নাম হচ্ছে ত্রিভুজ সাইনের সূত্র। ত্রিভুজ সাইনের সূত্র, ঠিক আছে? ত্রিভুজ সাইনের সূত্র। অথবা এটা আরেকটা নাম আছে লামির উপপাদ্য বলা হয়। কি বলা হয় ভাইয়া, লামির উপপাদ্য। আসো লামির উপপাদ্যটা কি একটু দেখি। এটার জন্য এটা তোমাকে ত্রিভুজ জানতে হবে। চলো আমি একটা ত্রিভুজ আঁকি। এই যে ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? একটা ত্রিভুজ আঁকলাম, একটা ত্রিভুজ আঁকলাম। একটা ত্রিভুজে কয়টা বাহু ভাইয়া, তিনটা বাহু। ধরে নাও একটা বাহু এ, একটা বাহু এ, একটা বাহু বি, আর একটা বাহু সি। কয়টা কোণ, তিনটা কোণ। মনে রাখবা, এটা যদি এ বাহু হয়, ওর বিপরীত কোণ এটা, এটাকে ভাইয়া মনে মনে বলে হচ্ছে এ বাহুর বিপরীত কোণকে আমি ক্যাপিটাল এ ধরলাম। এটা যদি বি বাহু হয়, বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, তার মানে এটাকে ভাইয়া হচ্ছে কি ধরি, এই কোণটাকে আমি ক্যাপিটাল বি ধরি। এটা যদি সি হয়, সি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, সো হচ্ছে আমরা এটাকে ক্যাপিটাল সি ধরি। বিপরীত কোণ, কোণের নাম দিলাম আর কি, এ বি সি দিলাম। তার মানে এটা এ বাহু হলে এ বাহুর বিপরীত কোণ উপরেরটা, এটার বিপরীত কোণ এটা, আর সি এর বিপরীত কোণ এটা। এবার লামি বলতেছে কি, বা ত্রিভুজ সাইনের সূত্রের মধ্যে বলা হয় কি, বলা হয়, বলা হয় যে একটি ত্রিভুজের তিনটি বাহুর যে কোনো একটি বাহুর মান এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত বাকি বাহুগুলোর অনুপাতের সমান। অর্থাৎ একটি ত্রিভুজের যে কোনো একটা বাহু, ধরে নাও এ, তার বিপরীত কোণ মানে কি এ এর সাইনের অনুপাত, দ্যাট মিনস সাইন এ, এই কোণের সাইন, এই দুইজনের অনুপাত বাকি বাহুগুলোর অনুপাতগুলোর সমান। বাকি বাহু কি আছে, যেমন বি ধর, যখন ধরবা তাহলে বি এর বিপরীত কি আছে, কোণ বি, তার সাইন এ, ঠিক আছে? সাইন, সরি সাইন বি, সাইন বি ইকুয়াল টু বাহু যখন সি, তার বিপরীত কোণ সাইন সি। বুঝতে পারছো? এই কোণটা একটু এই সূত্রটা মনে রাখবা, এটা দিয়ে তোমরা হায়ার ম্যাথে অনেক ম্যাথ পড়বা, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। এই যে এটা একটা ত্রিভুজ ও এ বি, তাহলে লিখি ত্রিভুজ ও এ বি এ লামির উপপাদ্য প্রয়োগ করে পাই। লামির উপপাদ্য বা ত্রিভুজ সাইনের উপপাদ্য প্রয়োগ করে পাই। উপাদ্য লিখে দিছে না, উপপাদ্য প্রয়োগ করে পাই।
প্রয়োগ করে। তাহলে লিখি, চলো প্রয়োগ করো, আসো প্রয়োগ করো। এই ত্রিভুজের 3 বাহু, এক বাহুর মান হচ্ছে পি, পি নাও, পি এর বিপরীত কোণকে বিটা, তাহলে নিচে আসবে সাইন বিটা ইকুয়াল টু কিউ নাও, কিউ কই, কিউ বাহু, কিউর বিপরীত কোণ থিটা, উপরে কিউ তার বিপরীত কোণ সাইন থিটা ইকুয়াল টু আর নাও, আর এর বিপরীত কোণ হচ্ছে এটা, আর নিলে 100 সাইন 180 মাইনাস থিটা প্লাস বিটা। বুঝতে পারছো? থিটা প্লাস বিটা, 180 মাইনাস থিটা প্লাস বিটা, এই কোণটা এসে পড়ছে, আর এর বিপরীত কোণ এটা। এবার দেখি বলো তো, একটু কমন সেন্স খাটাতো। আচ্ছা বলতে যে এখানে থিটা আর এখানে আছে বিটা, বলতো থিটা আর বিটাকে যদি আমি যোগ করে দিই কি পাই বলো তো? আলফা পাই না? তার মানে আলফা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? থিটা প্লাস বিটা লিখতে পারি। ভালো করে দেখো চিত্রটাকে, তাহলে আমি এখান থেকে সূত্র একটু সাজিয়ে লিখি। তাহলে সূত্র সাজিয়ে লিখো পি ডিভাইড বাই সাইন বিটা ইকুয়াল টু কিউ ডিভাইড বাই সাইন থিটা ইকুয়াল টু আর ডিভাইড বাই সাইন 180 মাইনাস থিটা প্লাস বিটাকে আমরা কি বলছি? আলফা। এটাকে লিখে দাও আলফা। এবার আসো পি সাইন বিটা ইকুয়াল টু কিউ সাইন থিটা। একটু বলো তো এটা আর, ঠিক আছে? সাইন 180 মাইনাস আলফা মানে কি বলো? এই দেখো বলি, সাইন 180 মাইনাস আলফা, মনে আছে কোয়াড্রেন্ট পড়ছিলা? এখানে হচ্ছে অল পজিটিভ, এখানে সাইন কোসেক পজিটিভ, তাই না? এই এবার দেখো খেয়াল করে, মানে অর্থাৎ এই কোয়াড্রেন্টে সাইন পজিটিভ থাকে। ওকে, এবার দেখো তাহলে 180 মাইনাস আলফা হলো সাইন 180কে ভাঙবো 2 ইন্টু 90 মাইনাস আলফা, তার মানে বলো 2 কি জোর, তার মানে সাইন সাইন থাকবে, 2 যদি বিজোড় হতো সাইন কস হয়ে যেত, ঠিক আছে কিনা? এই 90 মানে একটা 90 দুইটা 90, যেহেতু মাইনাস আছে তাহলে এই কোয়াড্রেন্টে এখানে সাইন পজিটিভ, দ্যাট মিনস সাইন পজিটিভ, মানে সাইন পজিটিভ আলফা, সাইন আলফা। তার মানে মনে করো সাইন 180 মাইনাস আলফাকে সাইন আলফা বলা হয়, সাইন 180 মাইনাস আলফাকে আলফা বলা হয়। যদি এটা কনফিউশন লাগে তুমি একটা কাজ করো, তোমরা তো এগুলো শিখছো, না শিখলে আমি বলি, সাইন 180 মাইনাস 30 ডিগ্রির যে ভ্যালু, এখান থেকে একটা ভ্যালু ক্যালকুলেটর করো, এই ভ্যালুটা যত আসবে ঠিক সাইন 30-র ভ্যালু এক হয়ে আসবে, ক্যালকুলেটর করে দেখো, এই দুইটার ভ্যালু সেম আসবে। তার মানে আমি বলতে পারি সাইন 180 মাইনাস যদি আলফা হয় তাহলে এটাকে আমরা বলতে পারি সাইন আলফা। বুঝছো? তাহলে আসো, তাহলে এখানে আমরা বলো সাইন 180 মাইনাস আলফা কি লিখবো? সাইন আলফা। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? একটা রিলেশন পেয়ে গেলাম। রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে এটা, ঠিক আছে? এই যেখানে পি হচ্ছে উপাংশ, কিউ হচ্ছে উপাংশ, আর হচ্ছে কি লব্ধি। কথা বুঝতে পারছো? এটা বুঝছো? এবার আসো, এবার আসো আমরা এটাকে একটু আস্তে আস্তে একটু ছোট করি। হ্যাঁ, একটু ছোট করি। এখান থেকে একটু দেখবো পি এর ভ্যালু কেমন আসে, কিউ এর ভ্যালু কেমন আসে, ঠিক আছে? চলো আমরা পি এর ভ্যালু দেখবো, কিউ এর ভ্যালু দেখবো। তাহলে চলো এখন পি ইকুয়াল টু আমরা জানি কি সাইন বিটা ইকুয়াল টু আর কি হিসাব করে, যেহেতু এটার মান জানা থাকবে আর আলফার মান জানা থাকবে, সো আর সাইন আলফা। তাহলে এখান থেকে লিখতে পারি পি ইকুয়াল টু সাইন বিটা উপর দিয়ে চলে যাবে, তাহলে আর সাইন বিটা, আর এখানে যা হবে কি সাইন আলফা। তার মানে আমরা একটা সূত্র পেয়ে গেছি, পি এর একটা ইকুয়েশন পেয়ে গেছি, পি উপাংশ পেয়ে গেছি। এখন
কিউটাকে বের করবো, দেখি কিউ সাইন থিটা ইকুয়াল টু এখানে কি আর বাই সাইন আলফা। সাইন থিটাকে উপর তোলো, কিউ আর সাইন থিটা আর নিচে কি সাইন আলফা। তার মানে পেয়ে গেছো কার ইকুয়েশন বলো তো, আর যে কিউর ইকুয়েশন পেয়ে গেছো। তার মানে পি ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা, কি ইকুয়াল টু আর সাইন থিটা ডিভাইড বাই সাইন আলফা। তার মানে দুইটা ইকুয়েশন শিখে বলছো। তোমার আর এগুলো জীবনও মনে রাখতে হবে না, এগুলো আজকে পড়ে বলছো আর জীবনও মনে রাখতে হবে না। তুমি খালি এখন এই সূত্র আর এই সূত্র মনে রাখো, ঠিক আছে? খালি মাথায় রাখবা যে চিত্রটা মনে রাখতে হবে। পি কোন কোণের সাথে, পি হচ্ছে থিটা কোণের সাথে, আর কিউ হচ্ছে বিটা কোণের সাথে। দেখো থিটা কোণের সাথে, তাই এখানে আসছে বিটা, আর এটা বিটা কোণের সাথে, এটা আসছে থিটা। এবার মনে রাখবা, ঠিক আছে? এখানে উল্টাটা হবে, এখানে যদি বিটা হয় তাহলে পি থিটার সাথে কোণ উৎপন্ন করছে, আর এখানে যদি থিটা হয় বুঝতে হবে কিউ বিটার সাথে কোণ উৎপন্ন করছে। ওকে, কনফিউশন যেন না হোক, ক্লিয়ার? বুঝতে পারো? তার মানে তুমি এইগুলা মনে রাখলে হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। চলো এখন আমরা এটা থেকে একটা ম্যাথ দেখে আসি। ওকে, চলো ম্যাথটা একটু দেখে আসি। দেখছো কত কিছু পড়াইছি, দেখো এত কিছু ভেঙে ভেঙে পড়ানো, দেখছো অনেক কঠিন। তুমি কি করবা, মনোযোগ দিয়ে মাথা ঠান্ডা করে এগুলো করবা, ঠিক আছে? করার সময় মাথা গরম করার দরকার নেই, মাথা গরম হবে স্বাভাবিক। ফিজিক্স পড়বা কখন? ঘুম থেকে উঠে, ঠিক আছে? একটু চা পানি খেয়ে হচ্ছে ফিজিক্স পড়তে বসবা, মাথা ফ্রেশ থাকবে, তখন ম্যাথ করতে বসবে মাথা ফ্রেশ থাকবে। ক্লিয়ার? ফিজিক্স পড়লে মাথা হুটহাট গরম হয়ে যাবে। প্রয়োজন থাকলে তুমি ঘরে এসি বসাও, যদি তোমার সামর্থ্য থাকে এসি বসাও, না হয় ঠান্ডা রুমের ব্যবস্থা করো। ক্লিয়ার? এই আরেকটা হচ্ছে যদি তাও যদি না হয় মাথায় পানি দাও। তোরা একটু ফিজিক্স পড়তেছো তো মাথা গরম হয়ে যাচ্ছে, যা মাথায় একটু পানি দিয়ে আসো, আবার পড়তে বসো ফিজিক্স। বুঝছো? ফিজিক্স পড়তে হবে তোমাকে, কথা হচ্ছে সেটা। আচ্ছা কি বললো, একটি সামুদ্রিক ও এ বি সি, আগে সামুদ্রিক আঁকো, এই সামুদ্রিক আঁকো। সামুদ্রিক আঁকার আগে লাফায় না, আগে সামুদ্রিক আঁকো। একটা সামুদ্রিক আঁকলাম, একটা সামুদ্রিক আঁকলাম ও এ বি সি, এর সন্নিহিত বাহুদ্বয় ও এ ও ও সি আর কর্ণ ও বি। তাহলে ও একটা বাহু, ও সি একটা বাহু, আর কর্ণ আঁকতে হবে রে। কর্ণ আঁকো, কর্ণ আঁকি। এই যে কর্ণ, কর্ণ এটা হচ্ছে কর্ণ ও বি। এর সাথে যথাক্রমে 30 ডিগ্রি কোণ এবং কি মানে কর্ণ ও বি ও এ এবং ও সির সাথে 30 এবং 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে ও বি কর্ণটা ও এর সাথে কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি এবং ও সির সাথে কোণ উৎপন্ন করছে কত? 40 ডিগ্রি। তাহলে ভাইয়া বলতো, এটাকে যদি থিটা ধরি, এটাকে যদি বিটা ধরি, তাহলে আমরা জানি আলফা মানে হচ্ছে এটা পুরোটা আলফা ইকুয়াল টু হচ্ছে থিটা প্লাস বিটা। তার মানে বলো কত হয়? 30 প্লাস 40, দ্যাট মিনস 70 ডিগ্রি হচ্ছে আলফা। ক্লিয়ার? এবার বলো কোন উৎপন্ন করছে। এবার প্রশ্ন চাইছে কি, ওবি এর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, ওবির দৈর্ঘ্য আর বলে দিছে, আর কত সেন্টিমিটার বললো? 20 সেন্টিমিটার বলে দিল, ঠিক আছে? মানে আর তোমাকে বলে দিছে 20 সেন্টিমিটার। হলে ও এ এবং ও সি বাহু কত? তার মানে ও এ কে তুমি মনে মনে পি চিন্তা করো, ও সি কে তুমি কিউ চিন্তা করো। তার মানে তোমাকে বের করতে বলছে পি উপাংশ কত, কিউ উপাংশ কত। এটা তোমাকে চাইছে, প্রশ্নের মধ্যে এগুলো বলে দিছে। এবার বলো, তুমি কিছু করবে না, তোমার তো উত্তর লিখবা, এরপর লিখবো হচ্ছে আমরা জানি। তোমরা যদি না জানো লিখবো হচ্ছে স্যার জানে, কারণ তোমরা তো তোমাদেরকে তো আমি শিখাইছি, তাই তোমরা এটা লিখে দিতে পারো চাইলে। ওকে, আজ এক দুষ্টামি করতেছি। আমরা জানি বললো পি, পি দিবা, পি বের করতেছি প্রথমে, পি কে উপরে হবে কি আর সাইন। এবার বলো পি কার সাথে? থিটার সাথে। তার মানে এখানে চোখ বন্ধ করে হবে কি বলো তো, এখানে চোখ বন্ধ করে হবে বিটা, আর নিচে চোখ বন্ধ করে সাইন আলফা। মান বসাও বাবা, মান বসাও। আর কত? আর বলে দিচ্ছে 20 সেন্টিমিটার, বসাও 20, মিটার নেওয়ার দরকার নেই, ভ্যালু যেটা আসবে সেন্টিমিটার আসবে, ইন্টু সাইন বিটা কত বাবা? 40।
সাইন আলফা কত, আলফা হচ্ছে 70, করো কত, কত আসে বাবা, কত আসে বলো তো? আর 20 ইন্টু, বুঝছো, 20 ইন্টু সাইন 40 ডিগ্রি, আর নিচে হচ্ছে সাইন 70 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে আসে কত, আসে হচ্ছে 13.68, ঠিক আছে, এত সেন্টিমিটার। তার মানে ও সি এ ও এর দৈর্ঘ্য, এই পি এর দৈর্ঘ্যটা 13.68। ঠিক এখন আমরা করব হচ্ছে কি, তাহলে আমরা একটা পি বের করলাম, এবার চলো কিউ বের করব। কিউ কি হবে বলো তো বাবা? উপরে আর সাইন, একটু আগে শিখলাম তাই না, যেহেতু কিউ বিটার সাথে, তাই এখানে হবে থিটা সাইন আলফা। এই তোমার যদি সূত্রটা যদি বিশ্বাস না হয়, তুমি যে সূত্রটাকে তুমি যদি বিশ্বাস না করো, তাহলে এখান থেকে দেখে আসো, একটু আগে প্রমাণ করে আসছি বাবা রে, একটু আগে এখানে প্রমাণ করে আসছি, দেখো এই যে প্রমাণ করে আসছি, বুঝছো? বিশ্বাস হয়েছে? তাহলে বিশ্বাস হলে তাহলে আসো, আমরা এবার নিঃশ্বাস ফেলি। আসো আসো আয়ু, এই দেখি কি লিখছে, বলো 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 কি? আর কত রে বাবা? আর হচ্ছে 20 সাইন থিটা কত রে? থিটা হচ্ছে 30 সাইন কত আলফা না? এই আচ্ছা তুক করে সাইন থিটা না তো, এটা হচ্ছে গাদা, আমি তো শেষ গাদা, তোরাও গাদা, ঠিক আছে? এটা আমি ইচ্ছা করে ভুল করছি, যেন তোমরা আমার ভুল ধরতে পারো না, সেটা দেখলাম, ঠিক আছে? আলফা, আলফা কত? সাইন 70, বুঝছো? তাহলে করো তো কত আসে, এই তো করে ফেললাম, আসলো হচ্ছে 10.64 সেন্টিমিটার। তার মানে পি এর মান পাইলাম কত বলো বাবা? আনসার কি পাইলাম? আনসার পি পাইলাম কত? 13.68। আর কিউ কত পাইলাম রে? কিউ 10.64 সেন্টিমিটার। এটাই বাস্তব, বুঝতো? এটাই বাস্তব, হা হা হা। এই আসলে আমি দুষ্টামি করা ছাড়া, বুঝছো, ক্লাস নিতে পারি খুবই কম, বুঝছো? আমার আসলে অভ্যাস হচ্ছে ক্লাসে একটু দুষ্টামি করবো, যে আস্তে আস্তে দুষ্টামি করতে করতে পারো না। কিন্তু অনলাইন ক্লাস তো তোমরা বিরক্ত বোধ করবে, 1 নাম্বার, 2 নাম্বার কথা হচ্ছে টপিক শেষ হবে না, এই জন্য দুষ্টামি করতেছি না। আর অনলাইন ক্লাসের নাম খারাপ হয়ে যাবে, বলবে এই স্যারটা খালি দুষ্টামি করে, বুঝছো? এই আসো, খালি পড়ো, খালি পড়াবো, প্রয়োজনে তুমি যদি কি রিল্যাক্স ফিল করতে চাও, তাহলে 45 মিনিট ক্লাস করো, তারপর একটু হেঁটে আসো। এবার আসো, আমরা বুঝে গেছি, ম্যাথ বুঝে গেলাম। আচ্ছা একটু চলো একটু কমন সেন্স খেলবো, কমন সেন্স, আই কমন সেন্স, ঠিক আছে? হ্যাঁ, এটা আবার ইন্টেলিজেন্স কোয়েশ্চেন, আইকিউ। চলো দেখি ভাইয়াকে বলো, তুমি তো উপাংশের সূত্র পড়ছো তাই না? উপাংশের সূত্রের মধ্যে বলো, উপাংশের সূত্রের মধ্যে বলো না, উপাংশের সূত্রের মধ্যে কি জানা ছিল? আর জানা ছিল, আলফা জানা ছিল, থিটা জানা ছিল, ঠিক আছে না? এগুলো হচ্ছে জানা, এগুলো কি জানা। অজানা কি ছিল? অজানা ছিল পি কিউ, কথা বুঝতে পারছো? এটা ছিল অজানা। আচ্ছা বলতো, আলফা জানতে হলে তোমার কি করা লাগছে? আলফা জানতে হলে অবশ্যই তোমাকে চাঁদা দিয়ে মাপতে হয়েছে আলফার ভ্যালু কত, তাই না? কারণ মধ্যবর্তী কোণটা তো চাঁদা দিয়ে মাপতে হবে, তাই না? কোণ মাপতে গেলে চাঁদা লাগবে। আচ্ছা তুমি এখন একটা কাজ করবা, আমরা এখন একটা প্রসেস খেলবো, সেটা হচ্ছে কি জানো? আমাদের মধ্যে আমরা না এরকম করতাম, এটা তো আর ছিল, এটা ছিল পি, এটা ছিল কিউ, এই কোণটাকে আলফা বলতাম, এই আলফাটা মাপার জন্য আমি চাঁদা নিয়ে আসতাম, কি নিয়ে আসতাম? চাঁদা। চাঁদা দিয়ে মেপে মানটা বসতাম। সো এটা লং প্রসেস। তুমি একটা কাজ করবা, তুমি এমন একটা ব্যবস্থা গ্রহণ করো, দেখি তো বলতো, তুমি উপাংশগুলোকে এমনভাবে ভাগ করবা যেন থিটা আলফার মানটা চাঁদা ছাড়াই তুমি জানতে পারো। তাহলে কি ব্যবস্থা গ্রহণ করলে আলফার মানটা তুমি চাঁদা ছাড়াই মাপতে পারবা? কথা হচ্ছে উপাংশগুলোকে কিভাবে ভাঙলে আলফার মান তুমি চাঁদা ছাড়া মাপতে পারবা। এই কনসেপ্ট থেকে আসছে আমাদের হচ্ছে কি পরের টপিক, লম্ব উপাংশ। তাহলে আসো, একটা ভেক্টর নাও,
ঠিক আছে, নিলাম কি বলতো আর ভেক্টর। এই ভেক্টরকে আমি এমন একটা উপাংশে ভাগ করব, বলো এমন একটা উপাংশে ভাগ করব যেন আমার আলফার মানটা কি হয়ে যায়, চাঁদা দিয়ে যেন মাপতে না হয়। এমন ভাবে নিলাম যেন এই দুইটা বিন্দু যোগ করলে, এই দুইটা বিন্দু যদি যোগ করি তাহলে এখানে একটা কত কোণ উৎপন্ন হচ্ছে, 90 ডিগ্রি লম্ব থাকতেছে। এবার খেয়াল করো, ঠিক এটাকে এখান থেকে আমরা কি করি, এই দুইটা মাথা যোগ করে দিছি, বলো এই দুইটা মাথা যোগ করার পর কি করি, এই দুইটা মাথা যোগ করার পর এই জায়গায় নিয়ে আসি, তাই তো? আনলাম, আনার পর কি করব, এটা যেরকম আছে ঠিক সেরকম এদিকে বসা দিব, বুঝছো? একটু করে বাঁকা হয়েছে, দাঁড়াও একটু মানে বাঁকা হয়েছে, পেছনটা বাঁকা হয়েছে, ঠিক আছে, একটু বাঁকা হয়েছে। ওকে, তাহলে আসো এটাকে এমন ভাবে আমি কি এখান থেকে ঠিক এমন ভাবে আনলাম, ঠিক আছে? তার মানে এটাকে তুমি বলবা পি, এটাকে বলবা কি অবশ্যই কিউ। এবং মজার বিষয় দেখো তো, তুমি এমন ভাবে এই আটটাকে ভাঙছো, একটা সামুদ্রিক হয়েছে, কিন্তু এটা কিন্তু সামুদ্রিক হয়েছে না, সামুদ্রিক হয়েছে। কিন্তু তুমি বলতে পারো স্যার চতুর্ভুজ হয়েছে, এটা সামুদ্রিক হয়ে হইলো। আবার চতুর্ভুজ এক প্রকার সামুদ্রিক, বুঝতে পারছো? আসো তাহলে এটা পি পাইলাম, কিউ পাইলাম, তাহলে আর কে দুইটা ভেক্টর বাংলাম, একটা পি তে বাংলো আর একটা কিউতে বাংলো, এবং এটা তো আর, তাই না? এবং এখানে দেখো তো এই আলফার মানটা কি তোমার চাঁদা দিয়ে মাপতে হবে না, এই মানটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে লব্ধি আর কে ভাইয়া এমন ভাবে উপাংশে ভাগ করলাম যেন আলফার মান আগে থেকে কি হয়ে যাচ্ছে, চোখে দেখেই বলতে পারবো এটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই জন্য এই পি আর কিউ কে বলা হয় কি বলতো, এই পি আর কিউ কে নাম দেওয়া হয়েছে কি লম্ব উপাংশ। তাহলে আমরা এখন কি পড়তেছি, লম্ব উপাংশ। তাহলে লম্ব উপাংশের জন্য শর্ত হচ্ছে ওই দুটো উপাংশ কত হইতে হবে, 90 ডিগ্রি কোণ হইতে হবে। আচ্ছা, তার মানে আলফা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবার বলো এটাকে তুমি একটু আগে কি বলছিলা বলো তো, এই কোণটাকে তুমি একটু আগে কি বলছিলা, এই দুষ্টরা বলো না, এটাকে বলছিলা থিটা আর এটাকে বলছিলা বিটা, ঠিক আছে? আসো থিটা যদি বলো, বিটা যদি বলো, তাহলে আগে বলো পি ইকুয়াল টু কি পড়ছিলা, পি ইকুয়াল টু পড়ছিলা যে ভাইয়া উপরে ছিল আর, যেহেতু কোণটা থিটার সাথে সেহেতু এটা হয়ে যাবে সাইন বিটা আর নিচে হবে সাইন আলফা, তাই না ভাইয়া? একইভাবে আমি একটু এটাকে এই পাশে লিখি, এখন একইভাবে মনে করো, একইভাবে আমি কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু লিখবো আর সাইন, বলো কোনটা কার সাথে, বিটার সাথে না, তাহলে এখানে হয়ে যাবে থিটা নিচে সাইন আলফা। দেখি বলতো বাবা আলফার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। ভেরি গুড, তাহলে আলফার মান 90 ডিগ্রি হলে তাহলে তাড়াতাড়ি বসে না বেটা, পি ইকুয়াল টু আর সাইন বিটা, বলো সাইন কত ডিগ্রি রে, সাইন 90 ডিগ্রি, আলফা 90, সাইন 90 মানে কত, সাইন 90 মানে হচ্ছে 1, সাইন 90 মানে যদি 1 হয়, পি ইকুয়াল টু দেখো এটা পুরোটা যদি কি হয় 1 হয়, তাহলে এ বলো সাইন 90 মানে কত রে, সাইন 90 মানে হচ্ছে কত 1, তার মানে নিচেরটা 1 হয়ে গেলে থাকবে কি বলো তো, থাকবে হচ্ছে পি ইকুয়াল টু আর সাইন বিটা, বুঝছো? তাহলে কিউ ইকুয়াল টু কি হবে বলো তো, সেম কিউ করো, কিউ আর সাইন থিটা না, সাইন 90 ডিগ্রি না, আলফা 90 ডিগ্রি, তাহলে এখানে পাবো কি কিউ ইকুয়াল টু আর সাইন থিটা, বুঝছো? এই দেখো ম্যাজিক, ম্যাজিক কি ম্যাজিক দেখছো জানো, একটু আগে তোমাকে আলফার মান জানতে হইতো, এখন তোমাকে আর আলফার মান জানতে হচ্ছে না, সূত্র কি হয়ে গেছে, সূত্র সিম্পল হয়ে গেছে, কি হয়ে গেছে, সিম্পল হয়ে গেছে, মানে সূত্র শর্টকাট চলে আসে, একটা পি ইকুয়াল টু আর সাইন বিটা, একটা কিউ ইকুয়াল টু আর সাইন থিটা। চলো এটাকে আরো শর্টকাট করব, এটা ঠিক থাক, আমাকে মনে করো এখন মনে করো বিটাও দেয় নাই, খালি থিটা দিছে, থিটা খালি থিটা দিছে, তাহলে থিটা বের করবো, কোনো সমস্যা নেই, একটু শর্টকাট করে ফেলি, পি ইকুয়াল টু দেখো তো আর
সাইন, ভাইয়াকে বলো তো ভাইয়া বিটাকে, এই বিটাটাকে আমি এভাবে লিখতে পারি না, 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা মানে কে বিটা, তাহলে আমি এভাবে লিখতে পারি না, বিটা মানে কি 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার বলো সাইন 90 মানে, তাহলে বলো সাইন 90 মাইনাস থিটা মানে কি জানো, সাইন 90 মাইনাস থিটা এগুলো তোমাদেরকে ম্যাথে করাইছে, 9-10 করছো, মানে সাইন 1 ইন্টু 90 মাইনাস থিটা। তাহলে বলো সাইন, যেহেতু এখানে 1 আছে, বলো বেজোড় সংখ্যা, তাহলে সাইন হয়ে যাবে কস, ঠিক আছে। এখানে থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে 90, খালি এখানে শুধু 1 ইন্টু 90 আছে, মানে 90 শুধু, তার মানে এই এখানে পড়ছে, এখানে অল পজিটিভ, এখানে অল পজিটিভ, অল পজিটিভ হলে কস থিটা। তার মানে বলো সাইন 90 মাইনাস থিটা যে কথা, কস থিটা একই কথা। বুঝতে পারছো? এই তুমি দরকার কনফিউশন থাকলে তোমাকে তুমি লেখো সাইন 90 মাইনাস 30 ডিগ্রি যে মান দিবে, এটা যে মান দিবে ঠিক একই মান দিবে কে, কস 30, অর্থাৎ এই দুইজন সেম মান দিবে। তুমি ক্যালকুলেটর করে দেখে আসো, ঠিক আছে। তার মানে বলো তো ভাইয়া সাইন 90 মাইনাস থিটা কি করলাম, করে বলছি পি ইকুয়াল টু আর সাইন থিটা। তার মানে আমরা কি পেয়ে গেছি দুষ্টরা, দেখো কি পেয়ে গেছি, এই দুষ্টরা দেখো আমরা সূত্রকে আরো শর্টকাট করে বলছি। তাহলে একটা পাইছি কিউ ইকুয়াল টু আর সাইন থিটা, আরেকটা পি ইকুয়াল টু আর সাইন থিটা। আমি একটু এখানে লিখে ফেলি, এখানে লিখে ফেলি পি ইকুয়াল টু কি পাইলাম, লব্ধি ইন্টু সাইন থিটা, আরেকটা পাইলাম কি কিউ ইকুয়াল টু কি লব্ধি ইন্টু, ও সরি এটা হবে কস থিটা, পি ইকুয়াল টু কি কস থিটা না, ও দুঃখিত, সরি সরি সরি, এটা কি হবে আর সাইন না, তো সাইন 90 মানে কত, আর সাইন 90 মাইনাস থিটা মানে কি আর কস থিটা। বুঝছো? তাহলে আর কস থিটা হলে, তাহলে খুব খেয়াল করো, তাহলে আমরা একটা পেয়ে গেছি, বলো পি ইকুয়াল টু আর কস থিটা, আর কিউ ইকুয়াল টু পি কে কি পেয়ে গেছি আর সাইন থিটা, আর সাইন থিটা। বুঝছো? তাহলে একটা পেয়ে গেলাম পি ইকুয়াল টু আর কস থিটা, আর কস থিটা, আরটা পেয়ে গেলাম পি ইকুয়াল টু কি স্যার কিউ ইকুয়াল টু আর সাইন থিটা। এখন তোমাকে আরো সোজা করে দিচ্ছি, মনে রাখবা এই এটা থিটা না, যার সাথে থিটা সে হচ্ছে কস, লিখে রাখো যার সাথে থিটা সে কস থিটা। তার মানে যার সাথে থিটা সে হচ্ছে পি ইকুয়াল টু আর কস থিটা, আর যার সাথে থিটা নাই সে হচ্ছে পি ইকুয়াল টু আর সাইন থিটা। আসো এবার আরেকটা জিনিস শেখালে তুমি আরো বেশি অবাক হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস শেখালে তুমি আরো বেশি অবাক হয়ে যাবে। আসো চলো, মনে রাখবা লম্ব উপাংশ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অনুভূমিক উপাংশ। কি উপাংশ? অনুভূমিক উপাংশ। অনুভূমিক, হ্যাঁ অনুভূমিক উপাংশ। লম্ব উপাংশ দুই ভাগে ভাগ করা হয়, একটা অনুভূমিক উপাংশ, আরেকটা হচ্ছে ভাইয়া উলম্ব উপাংশ। উলম্ব উপাংশ। তাহলে একটা হচ্ছে ভাইয়া অনুভূমিক উপাংশ, আরেকটা হচ্ছে কি উলম্ব উপাংশ। এবার দেখো অনুভূমিক উপাংশ কি, সোজা কথা যার সাথে থিটা তাকে আমরা সবসময় ভূমি বলার ট্রাই করব। ওই যে পড়ো নাই তুমি সমগ্র ত্রিভুজ মধ্যে যার সাথে থিটা চিন্তা করো তাকে তুমি ভূমি বলো না, লম্ব ভূমি অতিভুজ, থিটা যার সাথে তাকে তুমি ভূমি বলো না, এরকম চিন্তা করবা। তার মানে যার সাথে থিটা তাকে আমরা অনুভূমিক উপাংশ বলবো, আর যার সাথে থিটা সে উলম্ব উপাংশ। তার মানে বলতো পি আর কিউর মধ্যে কাকে আমি অনুভূমিক বলবো, তাহলে আমরা পি কে বলবো কি অনুভূমিক, আর কিউ কে বলবো কি উলম্ব। তার মানে এটা হচ্ছে উলম্ব, উলম্ব উপাংশ, ঠিক আছে। আর এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অনুভূমিক, অনুভূমিক উপাংশ। তাহলে এটা যদি বুঝো, দেখো পি আর কিউ কে থিটার মধ্যে নিয়ে আসি, তাহলে পি ইকুয়াল টু আর কস থিটা, কিউ ইকুয়াল টু আর সাইন থিটা। এখানের মধ্যে পিটা কি, যেহেতু যেহেতু থিটা কস, কস মানে তার মানে এটা আমরা কি ভূমি, ভূমি মানে কি এই দেখো বলো না পি, পি এর সাথে থিটা না, তার মানে পি কস থিটা। তার মানে বলো বলো কি হইল, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। কি উপাংশ?
অনুভূমিক উপাংশ। আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে আসো, এখন আর এগুলো মনে রাখতে হবে না, এই জিনিসগুলো মনে রাখতে হবে না, খালি এই সূত্র আর এই সূত্র মনে রাখলে হবে। তাহলে আসো তো দেখি, মনে রাখো তো কি বলবা। তাহলে ভাইয়া একটা যদি ভেক্টর দিই, ভাইয়া একটা ভেক্টর দিলাম, এই যে একটা ভেক্টর, ঠিক আছে, এটার নাম দিলাম হচ্ছে আর। আর এই আর কে দুইটা অংশে ভাগ করো ভাইয়া, একটা এ বরাবর একটা অংশে ভাগ করলাম, আর এটা হচ্ছে এ বরাবর একটা অংশে ভাগ করলাম, রাইট। এটাকে বলবো পি, আর এটাকে বললাম কি কিউ। এখন তুমি থিটা কার সাথে দিবে, এটা তোমার ব্যাপার। আবার যার সাথে তুমি থিটা দিবা সেটা ভূমি, সেটা কস, তার মানে থিটা দিয়ে ফেলছি ওর সাথে। থিটা মানে কোণ দিয়ে ফেলছি, কোণ অস্তিন, তার মানে এটাকে আমি বলবো অনুভূমিক উপাংশ। কি উপাংশ? অনুভূমিক উপাংশ, ঠিক আছে। আর যার সাথে থিটা নাই ওকে আমি কি বলে ফেলি? উলম্ব উপাংশ বলে ফেলি, উলম্ব উপাংশ। তুমি চাইলে ওর সাথে থিটা ধরতে পারো, কোনো প্রবলেম নেই, তখন ও হয়ে যাবে কি, সেটা উলম্ব। এবার বলো ভাইয়াকে, যার সাথে থিটা আছে সে কস না, তাহলে পি ইকুয়াল টু কি হবে? আর কস থিটা। আর কিউ ইকুয়াল টু হবে যার সাথে থিটা নেই সে সাইন, কি ইকুয়াল টু আর সাইন থিটা। এবার দেখি একটু এভাবে করে করি, এভাবে দিলাম। এবার এভাবে হলে এটা একটা ভেক্টর, মনে করো আর, এটাকেও দুইটা অংশে ভাগ করবো, ভাগ করো। একটা মনে করো এভাবে ভাগ করলাম, আর একটা মনে করো এভাবে ভাগ করলাম। দেখো দুইটা লম্ব উপাংশ হয়েছে কিনা একটু দেখো। লম্ব উপাংশ হয়েছে, লম্ব উপাংশ হয়েছে, তাদের মধ্যবর্তী কোণ 90 আছে, 90 আছে। এবার তুমি একটাকে পি, একটা কি, তোমার ইচ্ছা মতো ধরো। ধরে নাও এটা থিটা দিছে, থিটা এটা দিল, তাহলে তুমি এটাকে মনে মনে পি চিন্তা করে নিতে পারো, এটাকে তুমি মনে কিউ চিন্তা করে নাও, ঠিক আছে। তাহলে বলো থিটা যার সাথে সে কস, তাহলে ও হবে আর কস থিটা, আর ও হবে কি থিটা নাই যার সাইন থিটা। তাহলে এবার আমি মনে করি এদিক দিয়ে দিলাম, মনে করো এখন পি কিউ না ধরো অন্য একটা ধরি, মনে করো হচ্ছে ডাব্লিউ ধরি। তাহলে এটাকে দুইটা অংশে ভাগ করো, একটা বরাবর আর একটা এটাকে ধরো। ধরে নাও ভাই এটাকে ইউ বললাম, এটাকে ভি বললাম, ঠিক আছে। তাহলে বলো তো একটু একটু সুন্দর করে দিই। ও হয় না কেন, ঠিক আছে, এটাকে একটু সুন্দর করে দিই। ধরো এটাকে ইউ বলি, এটাকে ভি বলি। আমার কথা বুঝতে পারছো? তুমি থিটা কার সাথে ধরো, যে যার সাথে ইচ্ছে তাকে ধরো, এটা থিটা, তাহলে এটা থিটা ধরলে বলতে এ ডাব্লিউ, তাহলে ভি ইকুয়াল টু হবে ডাব্লিউ, যার সাথে এটা সে কস, আর যার সাথে থিটা নেই সে কি সাইন থিটা। কোনো প্রবলেম? এবার বলো ভূমি কোনটা, উলম্ব কোনটা? তাহলে এটা হচ্ছে অনুভূমি, অনুভূমি, আর এটা হচ্ছে কি উলম্ব। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এটা যদি বুঝো তুমি লম্ব উপাংশ বুঝে গেছো। তাহলে আসো, একটা হচ্ছে আলফা কোণে উপাংশ, তাহলে আমরা বিভাজন, উপাংশ বিভাজন সেটা শিখলাম। আমরা শিখলাম হচ্ছে কি লম্ব উপাংশ বিভাজন, লম্ব উপাংশ বিভাজন শিখলাম। আমরা দুইটা শিখলাম বিভাজন। আমাকে বলতে হবে লম্ব উপাংশ বিভাজন, লম্ব বলছে না কত ডিগ্রি, বলো লম্ব, বলো লম্ব কত ডিগ্রি? আলফা 90 ডিগ্রি। তাহলে আসো বাবা, যে কোনো কোণে সেটা কীভাবে করছি, এইভাবে ছিল আমরা, ঠিক আছে না। এরপর কি করলাম, এখানে আঁকলাম, রাইট, এটা যোগ করলাম, এটার মতো সেম টু সেম এদিকে আঁকলাম, তাই না। এরপর কি এটার মতো সেম টু সেম এদিকে আঁকলাম, রাইট। এখানে আমার আলফা, এটা থিটা, এটা ভিটা। এখানে লম্ব উলম্ব অনুভূমিক সহজে বলা যায় না, তো তুমি একটাকে অনুভূমিক বলে আরেকটাকে তুমি উলম্ব বলতে পারবা না, ঠিক আছে, উলম্ব বরাবর নাই তো। আচ্ছা, তাহলে এটাকে ছিল এটা পি, আর এ বরাবর ছিল কিউ। তাহলে পি ইকুয়াল টু কি ছিল? পি ইকুয়াল টু ছিল কি আর সাইন পি এর সাথে থিটা না, তার মানে এখানে হবে বিটা, এখানে হবে সাইন আলফা, ওকে। আর কিউ ইকুয়াল টু কি ছিল রে?
কালার চেঞ্জ করে একটু। কিউ ইকুয়াল টু কি ছিল? কিউ ইকুয়াল টু ছিল আর সাইন থিটা সাইন আলফা, সরি, ঠিক আছে। তাহলে কয়টা সূত্র? দুইটা সূত্র, ঠিক আছে, একটা দুইটা, ওকে। এটা ছিল আলফা কোণের জন্য। এখানে আলফার মান জানতে হবে, থিটার মান জানতে হবে, রাইট? তাহলে পি কিউ বের করতে পারবো। এরপরটা কি শিখছি? এরপরটা দেখো, এটা ছিল, এটাকে দুটো অংশে ভাগ করছিলাম, তাই না? একটা হচ্ছে মনে করো এ বরাবর, একটা মনে করো এ বরাবর ছিল, আর একটা ছিল এ বরাবর, তাই না? হ্যাঁ, ঠিক আছে, এ বরাবর ছিল। ক্লিয়ার? তার মানে এটা যদি আর হয়, এটা পি, এটা কিউ, ধরুন এটা থিটা, তার মানে পি পাইলাম কি? পি পাইলাম আর কস থিটা, আর কিউ পাইলাম আর সাইন থিটা, ঠিক আছে। এখন এই দুইজনের দুইটা সূত্রের মধ্যে দেখো, এই দুইটা সূত্রের মধ্যে দেখো, দুইটা সূত্র দেখে আমাকে একটা ডিসিশন জানো, কোনটা মনে রাখতে সুবিধা হবে। তাহলে মনে রাখতে সুবিধা কোনটা হবে? অবশ্যই এটা। তাহলে কোন একটা লব্ধিকে কিভাবে বিভাজন করলে সুবিধা হবে? লম্ব উপাংশে বিভাজন করলে সুবিধা হবে। তার মানে আমরা সামনে থেকে যতগুলা লব্ধিকে বা যতগুলা ভেক্টরকে বিভাজন করব, চেষ্টা করব সবগুলাকে কিসে বিভাজন করা? লম্ব উপাংশে বিভাজন করা। মানে যেখানে আলফা কত হবে? 90। আলফা 90 হলে আমাদের জন্য সূত্রগুলো মনে রাখা ইজি। সো এটা থেকে এভাবে বিভাজন করা সুবিধাজনক, কারণ এভাবে হলে আমাদের ক্যালকুলেশন করতে ইজি এবং সূত্র মনে রাখতে ইজি হবে, আর ভেজাল কমে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তোমাকে মনে হয় না এইভাবে আর কেউ পড়াবে, আমার মনে হয় যে মানে এইভাবে এত ভেঙে ভেঙে কে পড়াবে। যাক, তুমি ট্রাই করো। আর আমাদের একটু বেশি বেশি দোয়া করিও। দেখো, কোনো একদিন একটা ম্যাথ দিচ্ছি, হ্যাঁ, কোনো একদিন একটি স্থানে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে 100 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব উত্তরে বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাসের পূর্ব ও উত্তরমুখী উপাংশ নির্ণয় করো। তাহলে ভাইয়া বললাম কি, যে সকল ম্যাথে তোমাকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বলে দিবে, সেখানে কি করা লাগবে? সেখানে হচ্ছে তোমাকে কম্পাস আঁকতে হবে। তাহলে চলো আমরা কম্পাস এঁকে ফেলি। চলো, একে আমরা একটা কম্পাস আঁকি। এই কম্পাস আঁকলাম, আঁকো। এবার এই পাঁচটার নাম দিয়ে দিই আমরা। এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। বুঝতে পারছো? এবার কি বললো? কোনো একদিন একটি স্থানে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে 100 কিলোমিটার পার আওয়ার বেগে। তার মানে পশ্চিম দিকে এটার সাথে 60 ডিগ্রি কোণ কোন দিকে হবে? এটার সাথে 60 কোণ এ পাশেও হয় 60 ডিগ্রি কোণ, এটার সাথে এ পাশেও হয় 60 ডিগ্রি কোণ। এখন কথা হচ্ছে তুমি কোন দিকে আঁকবা? পরেরটা একটু পর বলছে কি 60 ডিগ্রি কোণে 100 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর পূর্বে। এখন দেখো উত্তর পূর্ব কোনটা বোঝাচ্ছে? এই যে উত্তর আর পূর্ব, আর এটা কি পূর্ব আর দক্ষিণ। তাহলে বাতাস যদি মনে করো 60 ডিগ্রি কোণ এদিকে প্রবাহিত হইতো, তাহলে বলো পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ এটা ঠিক আছে, কিন্তু পূর্ব দক্ষিণ হয়ে গেছে, এটা ঠিক নাই। তার মানে তুমি কি বুঝলা? তুমি বুঝলা যে এদিকে না, কোন দিকে? এ বরাবর। কেন? এখানে উত্তর দক্ষিণ, তার মানে পশ্চিম দিকের সাথে, বলো, পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে, হ্যাঁ ঠিক আছে, পশ্চিম দিকের সাথে কত ডিগ্রি কোণে? একটু মোটা করে দিই আমি। 60 ডিগ্রি কোণে, দেখো পশ্চিমের সাথে 60 ডিগ্রি কোণে, তাহলে উপরেরটা আমার লাগবে না, ঠিক আছে। পশ্চিমের 60 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে কত কিলোমিটার বেগে? 100 কিলোমিটার পার আওয়ার বেগে। বুঝছো? এটাকে তুমি ব্যাগ ধরে নাও, ভি। এবার তোমাকে চাইছে কি ব্যাগের, হ্যাঁ ব্যাগ পড়ে যাচ্ছে, এবং তোমাকে চাইছে পূর্ব এবং উত্তরমুখী উপাংশ কত। তার মানে এই যে এটা ভেক্টর না, তার পূর্বমুখী উপাংশ এবং উত্তরমুখী উপাংশ বের করতে বসে।
সো ভেক্টরটা তুমি এই জায়গায় না এঁকে সবচেয়ে ভালো হয় কি জানো, এই জায়গায় আঁকা, কারণ এখানে আঁকা যা এখানে আঁকাটাও কি হবে তা হবে। তাহলে আঁকো, আমরা তাহলে বলি পূর্বমুখী উপাংশ আঁকো, পূর্বমুখী উপাংশটা আঁকি। তাহলে পূর্বমুখী উপাংশ আঁকি, এ বরাবর পূর্বমুখী আর এ বরাবর কি উত্তরমুখী। ভাইয়ের কথা বুঝছো? তাহলে এ বরাবর পূর্বমুখী আর এ বরাবর কি উত্তরমুখী। তাহলে পূর্বমুখী উপাংশকে ভিএন আর উত্তরমুখী উপাংশকে পূর্বমুখী উপাংশকে ভিই। ই মানে ইয়েস্ট, ই মানে কি ইয়েস্ট, এন মানে নর্থ, বি এন ধরে নি। তার মানে দুটো উপাংশ, একটা বি ইয়েস্ট আর একটা ভিএন। ওকে, তার মানে আমি দেখো বাতাসের পূর্বমুখী উপাংশকে ভি ধরছি, বাতাসের উত্তরমুখী উপাংশকে ভিএন ধরছি। এবার বলো থিটা কোনটা, যেহেতু লম্ব উপাংশ, এটা যদি থিটা হয়, এটা যদি 60 হয়, কমন সেন্স এটা বলে কি 60 ডিগ্রি। তাহলে এই কোনটা জানা হয়ে গেছে থিটা। এটা থিটা হলে বলো তো যার সাথে থিটা সে কস, তার মানে ভি ইকুয়াল টু হবে কি ভি কস থিটা, আর যার সাথে থিটা নেই সে সাইন, তাহলে ভি এন ইকুয়াল টু হবে কি বি সাইন থিটা। তাহলে এখানে লিখছি, তাহলে পূর্বমুখী উপাংশ, বাতাসের পূর্বমুখী উপাংশ বি ইকুয়াল টু ভি কস থিটা। ভি কত 100, কস থিটা কত 60। ক্যালকুলেশন করো কত আসে, একইভাবে ভি এন বের করো, বি ইন্টু সাইন কত 60, কত আসে দেখো তো, ব্যয় করি। বি কত 100 ইন্টু কস 60, তাহলে আসে কত, ফার্স্ট এটা আসে হচ্ছে 50, এটা আসে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এরপর হচ্ছে কত, এরপর হচ্ছে সাইন 60, এটা আসে কত 86.60 কিলোমিটার পার আওয়ার। এবার এটার মিনিংটা একটু বুঝো। মনে করো কেউ এই মুখী হয়ে আছে, এই মুখী অর্থাৎ এদিকে বাতাস যাচ্ছে না, মানে এদিকে একটু উপাংশ হচ্ছে না, এই মুখী হয়ে আছে। আরেকজন মনে করো এই মুখী হয়ে আছে, আরেকজন মনে করো এই মুখী হয়ে আছে। এবার বলো ভাইয়া কে সবচেয়ে বাতাসের সবচেয়ে বেশি ভেলোসিটি ভোগ করবে? যে এই বরাবর আছে সে সবচেয়ে বেশি বাতাসের ভেলোসিটি ভোগ করবে কত 100 কিলোমিটার পার আওয়ার। আর যে এ বরাবর আছে, আমি যদি একটু বলি এ বরাবর আছে যে, সে ভোগ করবে কত, সে ভোগ করবে হচ্ছে কত বি কত আসে 50 কিলোমিটার পার আওয়ার। তার মানে এ বুক করবে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, আর এ বুক করবে কত 86.060 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি বুঝলা যে ওরা দুইজন উপাংশ বুক করতেছে, বাট ও হচ্ছে মেইন ভেক্টরটা বুক করতেছে, সবচেয়ে বেশি বাতাস কিন্তু ও বুক করতেছে। তার মানে একটু যদি ভাইয়া বলি, মনে করো আমাদের বাসার মধ্যে ফ্যান আছে না, বাসায় ফ্যান আছে না, এই যে ফ্যান আছে না, ঠিক আছে ফ্যান আছে, একটু সুন্দর করে আঁকি মানিজ্যের সাথে, বাসায় ফ্যান ঘুরে না, ঘুরে কিনা বলো? মনে করো এই ফ্যানের নিচে যারা আছে সে সবচেয়ে বেশি বাতাস বুক করবে, আর যারা এইভাবে আছে তারা বুক করবে হচ্ছে উপাংশ, যারা এভাবে আছে তারা বুক করবে কি উপাংশ। তার মানে এই বরাবর যারা আছে তারা সবচেয়ে বেশি বাতাস বুক করবে, আর ওরা একটু অল্প বাতাস বুক করবে। বুঝছো? এই গেল, ক্লিয়ার? আসো এবার একটা প্রশ্ন, আর দুটা প্রশ্ন আছে, এই দুটা প্রশ্ন শেষ করে আমরা মূলত হচ্ছে কি আমরা পরবর্তী টপিকটা পড়বো হচ্ছে উপাংশের ব্যবহার। এটাকে আরো বড় করা যাবে, তো আরো বড় করবো না, তো একটা ম্যাথ পড়ি, ঠিক আছে? এই খুব খেয়াল করো, এখানে বললো যে প্রশ্ন কি বলছে দেখো, একটি ছবির ফ্রেম ঘরের দেওয়ালে চিত্রানুযায়ী ঝুলানো আছে। চিত্রটা আঁকে নাই, চিত্রটা আমি এঁকে দিচ্ছি, চিত্রটা আঁকতে ভুলে গেছে। এইভাবে করে চিত্র অনুযায়ী এভাবে ঝুলাই দিছে, ঠিক আছে? দেখি চিত্র অনুযায়ী ঝুলে দিছে,
আমি একটু কালার চেঞ্জ করি তাহলে এটা একটা ছবির ফ্রেম, মনে করো এটা তুমি ছবি তুলতেছো, তোমার সাথে তোমার বন্ধুও রাখছি, মনে করো তোমার বন্ধু রাখছি, ছবি তুলতেছো। এখন এটা সুতা, এই সুতা দিয়ে আমি ঝুলাই রাখছি। ছবির ফ্রেমের ভর কত? ছবির ফ্রেমের ভর হচ্ছে এম। ছবির ফ্রেমের ভর কত? এম। এবার বলো এই ছবির ফ্রেম ঘরের দেওয়ালে চিত্র অনুযায়ী ঝুলানো আছে, সুতার টান 10 নিউটন হলে ফ্রেমটির ভর কত? তার মানে এখানে কি বের করতে বলছে বলো তো? এই ফ্রেমের ভর বের করতে বলছে। খেয়াল করো সুতার টান কিন্তু এই বরাবর কাজ করছে টি, এদিকেও সুতাটা যেহেতু আছে এখানে তো প্যার একটা ঝুলে আছে, সুতার টান কিন্তু এই বরাবর কাজ করতেছে। ক্লিয়ার? সুতার টান কত আছে? টি, কারণ এই বরাবর আর এই বরাবর টান কাজ করতেছে সুতার। আমরা জানি সুতা যদি ঝুলে থাকে, মনে করো একটা বস্তুকে যদি কোনো একটা সুতা দিয়ে ঝুলে থাকা হয়, তাহলে বস্তু নিচের দিকে যেতে চায় এম জি এর কারণে নিচের দিকে পড়ে যেতে চাই, কিন্তু বস্তুকে উপরের দিকে টেনে রাখে কে? সুতা, ওটার টানটি। তাই এখানেও টানটা আমরা ঝুলন বিন্দুর দিকে রাখছি। এবার দেখো একটু খেয়াল করো, একটু ছবিটাকে আমরা একটু ভালো করে হচ্ছে কি এটাকে আমরা একটু কি করব, ভালো করে বুঝাবো। দেখো খুব খেয়াল করো, এটা ছিল কি ফ্রেমটা, এটা ছিল টান। এই টিটা দুটো অংশে ভাগ করব। কয়টা অংশে ভাগ করব? দুইটা অংশে ভাগ করব। এই টিটাকে আমরা দুইটা অংশে ভাগ করব। একটা হচ্ছে এই টিটাকে আমরা দুইটা অংশে ভাগ করব, একটা এই বরাবর, আরেকটা হচ্ছে এ বরাবর। ক্লিয়ার? ওকে, এ বরাবর। এবার বলো এটা যদি টি হয় এই কোণগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। এটা হয়তো এখানে দেয় না কোনটা, আমি একটু কোনটা বলে দিই। কোন 30 ডিগ্রি বলা ছিল প্রশ্নের মধ্যে, বুঝছো কি বোঝা নাই? 30 ডিগ্রি বলা ছিল, তাহলে কোনটা ধরে নাও থিটা। তাহলে বলে এটা যদি টি হয় তাহলে ও হবে কি? ও হবে টি কস থিটা, যার সাথে কোন আছে সে কস, আর যার সাথে থিটা নেই সে হবে টি সাইন থিটা। ক্লিয়ার? এবার বলো তো এদিকে আছে টি, এটাকে দুইটা অংশে ভাগ করো। এটা যদি থিটা হয় ও হবে টি কস থিটা, আর ও হবে কি? টি সাইন থিটা। আমার কথা বুঝতে পারছো? এটা যদি বুঝো, টি কস টি সাইন বোঝা হইল। দেখি এটা যদি বুঝো, দেখি বলো টি কস থিটা আর টি কস থিটা পরস্পর দেখো বিপরীতমুখী হয়ে আছে। দুইটা ভ্যালু সমান, কিন্তু দুইটা ভ্যালু সমান পরস্পর বিপরীতমুখী হয়ে আছে। এখন দুইটা ভ্যালু যদি সমান বিপরীতমুখী হয়ে থাকে, দেখো না একটা বস্তুকে তুমি এদিক দিয়ে বল দিচ্ছ 5 নিউটন, এদিক দিয়ে বল দিচ্ছ 5 নিউটন, বস্তু কোন দিকে যাবে? কোন দিকে যাবে না, ওরা একজনের বলকে আরেকজন কি করে দিবে? ডিসমিস করে দিবে। তার মানে টি কস থিটা পরস্পরকে কি করে দিবে? কাটাকাটি করে দিবে। ঠিক আছে? তাহলে একজনও থাকবে না, এটা পরস্পরকে ডিসমিস করে দিল। আছে কে? টি সাইন থিটা আর টি সাইন থিটা। তাহলে ঊর্ধ্বমুখী বল কয়টা আছে বলো তো? ঊর্ধ্বমুখী বল তাহলে কয়টা আছে? দুইটা, একটা টি সাইন থিটা আর একটা টি সাইন থিটা। তাহলে বলো তো ঊর্ধ্বমুখী মোট বল কত? দেখি বলো ঊর্ধ্বমুখী মোট বল কত? তাহলে বলো ঊর্ধ্বমুখী মোট বল কত? ঊর্ধ্বমুখী মোট বল দুইজন ঊর্ধ্বমুখী হয়ে কে কাজ করছে? একটা হচ্ছে টি সাইন থিটা আর একটা কে? টি সাইন থিটা। তার মানে কত হলো? 2 টি সাইন থিটা। তার মানে 2 টি সাইন থিটার কারণে বস্তুটাকে উপরের দিকে ধরে রাখছে। এবার বলো বস্তুর ভর কত? এম। রশি না থাকলে বস্তু কি হইতো? ছবির ফ্রেমটা পড়ে যেত। নিচে পড়ে যাওয়ার জন্য দায়ী কে? এমজি। বস্তুর ফ্রেম নিচে পড়ে যাওয়ার জন্য দায়ী কে? এমজি। কিন্তু এই এমজি কে নিচে পড়তে দিচ্ছে না কে? এই টি সাইন থিটা আর এই টি সাইন থিটা। তার মানে নিম্নমুখী বল কত? নিম্নমুখী বল কত? এমজি। তাহলে একটা জিনিস খেয়াল করো, বস্তু 2 টি সাইন থিটার জন্য ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে আর এমজির কারণে নিম্নমুখী বল প্রয়োগ করছে। 2 টি সাইন থিটা আর নিম্নমুখী বল এমজি দুইটা সমান হওয়ার কারণে বস্তু নিচেও পড়ে না উপরের দিকেও ওঠে না। তার মানে বলতে পারি সুতরাং 2 টি সাইন থিটা ইকুয়াল টু কি? এমজি। বুঝছো? ক্লিয়ার? তাহলে আসো এবার এখান থেকে আমরা কি লিখতে পারি?
বলো। এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু এম বের করতে বলছে, তাহলে লিখো 2t sin থিটা, থিটা 30 ডিগ্রি আছে, ডিভাইড বাই জি। করো কত আসে, উপরে 2 × 10 × sin 30 আর নিচে হবে 9.8, তাহলে কত আসলো 1 কেজি। তার মানে ছবির ফ্রেমের ভর কয় কেজি, ছবির ফ্রেমের ভর 1 কেজি। আনসার বের হয়ে গেল। বুঝছো? আশা করি তোমরা এটা বুঝলা। এই এটা যদি বুঝো তো এই ম্যাথটা তোমরা ছবি তোলো, ছবি তুলে, ঠিক আছে, ছবি তুলে হচ্ছে কি করবা, এটা করো, স্ক্রিনশট তুলে নাও, এটা তোমরা নিজেরা করো। পরের ভিডিওতে শুরুতেই এই ম্যাথ করাবো, তারপর হচ্ছে উপাংশের ব্যবহার করাবো, ঠিক আছে। এই তাহলে এটা ছবি তোলো, পরের ভিডিওতে এই ম্যাথটা করাবো, ঠিক আছে। তাহলে আজকের জন্য ক্লাসটা এতটুকু। আল্লাহ হাফেজ।